প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি। আমি বছর 3 আগে মোহাম্মদপুরে একটি মার্কেট রয়েছে। এই মার্কেটটা হচ্ছে মোহাম্মদপুর, যেখানে বাস স্ট্যান্ড যেখানে থামে, ওখানে একটি বড় মসজিদ রয়েছে যেটাকে আল্লাহ করিম মসজিদ বলে। ওই মসজিদের কাছাকাছি একটি মার্কেট রয়েছে, ওখানে অনেকগুলো পাঞ্জাবি বানানোর দোকান রয়েছে। তো আমি ওই একটি দোকানে গিয়েছিলাম 3-4টা পাঞ্জাবি বানানোর জন্য কোনো এক ঈদের আগে। আমি শুনেছিলাম যে ওখানে ভালো কারিগর আছে, সেখানে পাঞ্জাবি ভালো বানায় তারা। ওই চিন্তা করে ওইখান থেকে কাপড় কিনে আমি পাঞ্জাবি বানাতে দিই, এবং যেই দোকানে পাঞ্জাবি বানাতে দিয়েছিলাম সেই দোকানে যে ছেলেটি এই পাঞ্জাবিটা বানিয়েছিল তার চেহারাটা আমার পরিচিত হয়ে যায় আর কি, ওখানে পাঞ্জাবি আনার সুবাদে। কারণ হচ্ছে আমাকে যে ডেট দিয়েছিল সেই ডেটে যাওয়ার পরে সে দিতে পারেনি, তো যার কারণে আমাকে পরবর্তীবারও যেতে হয়েছিল। ওই 2বার যাওয়ার কারণে ওই ছেলেটার সাথে আমার একটা পরিচয় হয়, জাস্ট খালি মুখ চেনাচিনি, আর এর বেশি কিছু না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয় এবং সে আমাকে বলে যে আফনান দ্য হরর ওয়ার্ল্ড চ্যানেলটি সে দেখে, তার ভালো লাগে, তো তার জানা একটি ঘটনা রয়েছে। তো আমি বললাম ঠিক আছে বলো। তখন সে যেভাবে ঘটনাটি বলেছে, ঘটনাটি অনেক আগের একটি ঘটনা, মোহাম্মদপুরেরই ঘটনা। তো সে বেশ ছাড়া ছাড়া ভাবে ঘটনাটি বলেছিল আর কি। তো যতটুকু বলেছে আমার মনে হয় সেটা যথেষ্ট আপনাদের বোঝার জন্য বা আমাদের বোঝার জন্য। ইনশাল্লাহ ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন ঘটনাটি শুনি। ঘটনাটির সময়কাল 1930 বা 40 সালের দিকে। ওই সময়ে এই ঘটনাটি ঘটেছিল। তো ওই সময়টাতে এমন অবস্থা ছিল যে এখন যে মোহাম্মদপুর আমরা দেখি, এরকম মোহাম্মদপুর কিন্তু ছিল না। 7 গম্বুজ মসজিদ যেটা, সেটা ওই সময় ছিল, কিন্তু আশেপাশে অনেক পানি ছিল, খাল বিল ছিল, নদী ছিল। এখন যেটা শঙ্কর বা আশেপাশের যে এলাকাটা ধানমন্ডি 15, ওই এলাকাগুলো কিন্তু পানির নিচে ছিল, এবং কথিত আছে ওখানে এত বেশি পানি ছিল যে একটি আস্ত বাঁশ পর্যন্ত ডুবে যেত, এতটা গভীর ছিল। আস্তে আস্তে সেই গভীরতা কমে গিয়েছে, মানুষ পর্যায়ক্রমে ভরাট করেছে, এখন সেখানে জনবসতি গড়ে উঠেছে, এবং এখন দেখে তো বোঝারই উপায় নেই যে এইখানে এতটা গভীর ছিল কখনো। যাই হোক, তো ওই সময়ে একজন ব্যক্তি, উনি যে কাজটি করতেন সেটি হলো যে ওই সময়ে ওইখানে যে নদী ছিল বা খালবিল ছিল, সেখানে উনি মাছ ধরতেন। ছোট একটি ডিঙি নৌকা ছিল তার, ওইটা নিয়ে তিনি মাছ ধরতেন। তো মাছ ধরতে ধরতে হঠাৎ করে ওনার জালে একটি ছোট্ট পুরনো মাটির একটি কলস, বেশ মোটা এবং পুরু ভাবে ওই কলসটি তৈরি করা হয়েছে, ছোট্ট, ওটির মুখ আটকানো ছিল। এখন জালে পড়েছে, আর আগেকার দিনে কিন্তু এদিক দিয়ে বাণিজ্য হতো। অনেক সময় নৌকা ডুবি হয়েছে, অনেক সময় নৌকাতে কিন্তু অনেক ধন সম্পদ ডুবে গেছে। উনি চিন্তা করেছেন পেয়েছি, এটা মনে হয় কোনো গুপ্তধন হবে। এই চিন্তা করে উনি যেটি করেন সেটি হচ্ছে যে ওই কলসটি উনি ওইখানে খোলেন না, চিন্তা করেছেন যে গুপ্তধন এখন যদি খুলে ফেলি, যদি এর ভিতর স্বর্ণের মোহর থাকে, তখন তো আশেপাশের লোকজন দেখে ফেলবে, তখন হবে আর এক ঝামেলা। এই কারণে উনি চিন্তা করেন যে বাড়িতে গিয়ে উনি সেটা খুলবেন। তো ওই চিন্তা অনুযায়ী উনি বাড়িতে যান। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা। ওনার 3টা সন্তান ছিল, 2টো মেয়ে, 1টা ছেলে। ছেলে বড়, তারপরে হচ্ছে 2টা মেয়ে।
ওই ব্যক্তিটির নাম জানা যায়নি। প্রিয় লিসেনার্স, আবারও বলে দিই যে ওনার এক্সাক্ট নাম এবং উনি মোহাম্মদপুরের, আজকে যে মোহাম্মদপুর এক্সাক্ট কোন লোকেশনে থাকতেন সেটাও জানা যায়নি। এটা কথিত আছে। উনি, যিনি আমাকে ঘটনা বলেছেন, তিনি বিভিন্ন মানুষের মুখে শুনেছেন, জাস্ট এইভাবেই আমাকে তিনি বলেছেন। যাই হোক, তো ওই লোকটি, উনি যখন গিয়ে মানে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদেরকে দেখান এবং পরিবারের সদস্যদের সামনেই ওটি খোলার চেষ্টা করেন। মূলত ওই যেই কলসটি, ওই কলসটির যে মুখ, এই মুখ আসলে ওই রকম কোনো মুখ ছিল না। এটি পোড়া মাটির আস্তরণ দিয়েই ঢেকে দেয়া, মানে ওই কলসটির আসলে কোনো মুখ নেই। এটা দেখে উনি আরো আশ্চর্য বোধ করেন যে এটি নিশ্চয়ই গুপ্তধনই হবে, তাহলে মুখ নাই কেন? তাহলে এইভাবে ওইটা যখন কলসটা তৈরি করা হয়েছে বা ওর ভিতরে গুপ্তধন ঢুকিয়ে মুখটা ওইভাবেই একদম স্থায়ীভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। তো উনি ওই কলসটি ভেঙে ফেলেন। ভাঙার পর উনি খুবই হতাশ হন, কারণ তিনি দেখেন ওই কলসের মধ্যে বেশ কয়েকটা লোহার পেরেক ছাড়া আর কিচ্ছু নাই। তিনি চিন্তা করেছেন যে এই পেরেকগুলো আবার স্বর্ণের না তো, কিন্তু ঘষাঘষি করে দেখা গেল না, এটা খুবই পুরাতন লোহা। এবং ওই যেই মাটির ছোট্ট কলস, কলসের মধ্যে তো খুব মানে এত সূক্ষ্ম ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে আমরা অনেক সময় দেখি যে কলসের মধ্যে পানি রাখলে কিন্তু পানি চুইয়ে পড়ে। তো এইভাবে আস্তে 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 বহুদিন ধরে ওর ভিতরে কিছু পানি ঢুকে গেছে। ওটা যখন ভেঙেছে তখন দেখা গেল যে ওই ভেতর থেকে কিছু পচা পানি বের হয়ে এসেছে এবং ওইখানে ওই কয়েকটি পেরেক, এবং পানির সংস্পর্শে আসার কারণে ওই পেরেকগুলোও নষ্ট হয়ে গেছে। তো উনি খুবই হতাশ হন, ওনার পরিবার পরিজনরাও হতাশ হন, কারণ উনি তো দরিদ্র মানুষ ছিলেন। চিন্তা করেছেন যে এর ভিতরে কোনো মোহর টোহর পাওয়া গেলে তো ভালোই হবে তার জন্য। যাই হোক, কি আর করবে, উনি এই জিনিসটা আর কি করবে, রাগে দুঃখে ক্ষোভে উনি তখনই ওইটা হাতে করে নিয়ে গিয়ে ওই পাশে যে খাল ছিল ওখানে ফেলে দিয়েছেন। আবার ঘরে চলে আসেন। ঘরে আসার পর উনি স্বাভাবিকভাবেই ওনার পরিবার পরিজনের সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ওই রাত্রে আনুমানিক রাত 1টা কি 2টা, ওই সময় তো আসলে টাইমের হিসাবটা ওইভাবে সবাই করতো না, তো অনেক রাত আর কি এরকম বলা হয়েছে। তা আমরা ধরে নিয়েছি হয়তো 1টা কি 2টা এরকম হবে। উনি ঘরের মধ্যে অন্ধকারেই দেখতে পাচ্ছিলেন ঘরের মধ্যে একটা মেঘের মতো কিছু একটা ঘুরপাক খাচ্ছে। তো উনি চিন্তা করেছেন হয়তো বা হঠাৎ করে চোখ খুলে ঘুমের ভিতরে এরকম হয়তো বা ঘরের মধ্যে দেখছেন। আর ঘরের মধ্যে আবছা আলো ছিল। আবছা আলো বলতে ওনার ঘরের যে হারিকেনটা ছিল, ওই হারিকেনটা অনেক কমানো ছিল আলোটা, ওই আবছা আলোতে যতটুকু বোঝা যাচ্ছিল। কিন্তু উনি যখন ভালোভাবে দেখার চেষ্টা করেন এবং উঠে বসেন এবং হারিকেনের আলোটা জ্বালান মানে একটু বেশি করে দেওয়ার জন্য যখন হারিকেনের কাছে গিয়েছেন এবং আলোটা বাড়িয়েও দিয়েছেন, তখন উনি ঘরের মধ্যে আর কিছু দেখেননি। আর উনি ভাবেন যে এটা ওনার মনের ভুল, চোখের ভুল, ঘুম থেকে হঠাৎ করে উঠে উনি এমনটা দেখেছেন। যাই হোক, 1 দিন 2 দিন এরপরে গিয়ে একটি সমস্যা দেখা দিল। সেটি হলো ওনার একদম ছোট যে বাচ্চা, মেয়ে বাচ্চা, ওই বাচ্চা হঠাৎ করে কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তার শরীর, চেহারা, চোখ, মুখ, এবং খুব দুর্বল। মনে হচ্ছে সে রক্ত শূন্যতায় ভুগছে। রক্ত কমে গেলে, শরীরের রক্ত যদি কমে যায় যেমনটা হয় আর কি, ওরকমটা মনে হচ্ছে তার। তো ওই সময় আসলে হঠাৎ করে এরকমটা হয়ে যাওয়া, ওইভাবে মানুষ তো চিন্তা করতো না, চিন্তা করতো যে ঠিক হয়ে যাবে। তখনকার দিনে তো এরকম ট্রিটমেন্ট
উন্নতও ছিল না বা টেস্ট ছিল না যে হঠাৎ করে যে কি হয়েছে দেখা যাবে। তো এর একদিন পরে ওই বাচ্চার মধ্যে অস্বাভাবিক একটা পরিবর্তন পরিলক্ষিত হয় আর কি। ওই বাচ্চা সবাইকে কামড়াতে চায়, মানে যাকে দেখে তাকেই কামড়াতে চায়, ঘরের লোকদেরকে কামড়ে দিচ্ছে, তারপরে বাহিরের যে কাউকে কামড়ে দিচ্ছে। সকলে বলে যে তোমার বাচ্চার জলাতঙ্ক হয়েছে, যেটাকে ইংরেজিতে আমরা হাইড্রোফোবিয়া বলি। কুকুর বা এমন কোনো প্রাণী যার শরীরে জলাতঙ্কের ভাইরাস রয়েছে, সেই ধরনের কোনো প্রাণী আমাদেরকে কামড়ালে আমাদের জলাতঙ্ক রোগ হতে পারে। তো জলাতঙ্ক রোগ যদি কারো হয়, সে কামড়াতে চায় এবং সে পানি দেখলে ভয় পায়, সে পানি খেতে পারে না। আর এই রোগের কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, এখন পর্যন্ত পৃথিবীতে এই রোগের কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। তো সবাই বলে তার জলাতঙ্ক হয়েছে। এখন জলাতঙ্ক হলে তো সে জল খেতে বা পানি খেতে ভয় পাবে, কিন্তু সে তো পানি খায়, খাবারও খায়, তাহলে এটাকে জলাতঙ্ক কিভাবে বলা যাবে? বিভিন্ন মানুষদেরকে সে কামড়ানোর চেষ্টা করছে। একটা পর্যায়ে কি হয় যে এই 1-2 দিনের মধ্যে তার দাঁতগুলোই একটু একটু করে সূচালো হতে থাকে। এই অবস্থা মাত্র 2 থেকে 3 দিন স্থায়ী ছিল। 3 দিনের দিন ওই ব্যক্তিটি 7 গম্বুজ মসজিদ যেটা রয়েছে এখন জামিয়া রহমানিয়া মাদ্রাসার সামনে, আপনারা দেখতে পারেন মোহাম্মদপুরে, ওইখানের মসজিদের একজন খাদেম ছিল, তার কাছে নিয়ে যায়। সে যেতে চায় না কিছুতেই। ছোট বাচ্চা, যদিও বয়স কত, 3-3.5 বছর বয়স, কিন্তু তাকে কোনো মতেই সেখানে নিয়ে যাওয়া যাচ্ছে না। জোর করে কোলে করে তাকে নিয়ে যায়। তো ওখানে যিনি খাদেম ছিলেন, তিনি প্রথমে দেখে একটু ভয় পেয়েছিলেন। ভয় পাওয়ার পর তিনি বলেন যে আমি আপাতত ঝাড়ফুঁক করে দেই, আপনি ভালো কাউকে দেখান। এখন ভালো কাউকে দেখান বলতে ওই ব্যক্তি বুঝেছে ভালো কোনো ডাক্তার দেখান। আর তিনি ছিলেন গরিব মানুষ, ওই সময় যারা হেকিম ছিলেন, তারপর ওষুধ কিনতে হবে, এই সমস্ত জিনিস তাদেরকে একটা ফি দিতে হবে, এই চিন্তা করে উনি চিন্তা করেছেন যে আমি তো ওই ট্রিটমেন্ট করাতে পারবো না, ভালো কাউকে দেখাতেও পারবো না। ওই খাদেম এই কথা বলার পরে যখন একটু ঝাড়ফুঁক করে দিয়েছেন, তাকে নিয়ে যাওয়া হয়। ওই ঝাড়ফুঁক যখন করেছেন তখন একটু শান্ত ছিল বাচ্চাটা, কিন্তু ওই রাতটাই ওই বাচ্চাটি মারা যায়। এই বিষয়টা নিয়ে আসলে প্যারানর্মাল কোনো মানে কারণে হয়েছে এটা ওই পরিবারের সদস্যরা মনেও করেনি, এবং আশেপাশের লোকজনও বলেছে যে তার জলাতঙ্ক হয়েছে। তো বাচ্চার মৃত্যুতে পরিবারের সবাই শোকে ভেঙে পড়ে, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। এই ঘটনার 3 থেকে 4 দিন পর ওনার যে মেঝ সন্তান, সেও মেয়ে, তার হঠাৎ করে একই সমস্যা দেখা দেয়। সবাই বলে যে জলাতঙ্ক রোগী কামড়ালেও তার জলাতঙ্ক হয়, এই কারণে ওই মেজ মেয়ের এই সমস্যা দেখা দিয়েছে। মেজ মেয়ের একই সমস্যা, সে যাকে দেখে তাকেই কামড়াতে চায়, কিন্তু সে কিন্তু পানি খেতে পারে, সে পানি খায়, খাবার খায়। তাহলে এটাকে আমরা কিভাবে জলাতঙ্ক বলতে পারি? হতে পারে এটা মেডিকেল সায়েন্সে অন্য কোনো রোগ হলেও হতে পারে। এখন ওনার মেজমের বয়স ছিল 7-8 বছর। দেখা দিল তার দাঁতের ওই সূচালো সমস্যা, দাঁতটা সূচালো হয়ে যাচ্ছে। তখন ওই পরিবারের সদস্যরা, মানে বাচ্চার মা বাবা, তারা বুঝতে পারলেন তাদের এক সন্তান যেভাবে মারা গেছে, এই সন্তানও মনে হয় এইভাবেই মারা যাবে। কিন্তু কোনো মা বাবা কি তার সন্তানকে এভাবে মরতে দিতে পারে? সে যখন মানে বিশেষ করে সন্তান যখন খুব এক্সট্রিম লেভেলে উৎপাত শুরু করে দিল, তখন আবার সেই সন্তানকে অন্য আর একটি মসজিদের হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সে হুজুর দেখে আসলে কিছু বুঝতে পারে না, সে এমনি ঝাড়ফুঁক করে দেয়, আর কিছুই বলতে পারে না। আবার তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার 1-2 দিনের মধ্যে ওই বাচ্চাটিও মারা যায়। ওই বাচ্চাটি মারা যাওয়ার 2 থেকে 3 দিন পর
ওনার যে বড় সন্তান, সেটা ছেলে সন্তান ছিল, তার বয়স ছিল 14-15 বছর। এই একই সমস্যা তার মধ্যে দেখা দিল। প্রিয় লিসেনার্স, যদি তাদের জলাতঙ্কই হতো এবং তাদের কামড়ে যদি এই সমস্যা অন্যের মধ্যে সংক্রমিত হতো, সে জম্বি মানে যে ভুতুরে যে মুভিগুলো আছে সেরকম, তাহলে তো পরিবারের সদস্যদের বাইরেও অন্য ব্যক্তিদেরকেও সে কামড়িয়েছিল, তাহলে তাদের তো হচ্ছে না, মা বাবার হচ্ছে না, কেন ওই সন্তানদের হচ্ছে? যাই হোক, তার মধ্যে যখন এই সমস্যা দেখা দেয়, তখন এই বাচ্চার মা বাবা তারা বুঝতে পারে তাদের একমাত্র সন্তান এই জীবিত আছে, তাদের বড় ছেলে, অন্য 2 সন্তানকে আল্লাহ নিয়ে গেছেন। এখন যে কোনো মূল্যে একে সেভ করার চেষ্টা করতে হবে। তখন আবার সেই 7 গম্বুজ মসজিদের সেই খাদেমের কাছে যান। ওই সময় আবার ওই মসজিদের ইমাম সাহেব ছিল। খাদেম তাকে দেখে বলে যে, তোমার ওই ছোট বাচ্চাটা কই? বলে, সে তো মারা গেছে। তখন খাদেম যখন সব কথা শোনে, তখন সে বলে যে, তোমাকে আমি বললাম যে ভালো কাউকে দেখাইতে। তখন উনি বলেন যে, ভালো কোনো ডাক্তার কিভাবে দেখাবো? তখন ওই খাদেম বললেন যে, আমি তো তোমাকে ভালো ডাক্তার দেখাতে বলি নাই, আমি বলছি ভালো কোনো হুজুর দেখাইতে। তুমি ডাক্তারের কথা কেন ভাবলা? আমাদের ইমাম সাহেব আছে, দ্রুত তার কাছে নিয়ে চলো তোমার বাচ্চাকে। তখন খাদেম সাথে গিয়ে ইমাম সাহেবের সাথে দেখা করিয়ে দেন। ইমাম সাহেবকে দেখা মাত্রই ওই যে 14 বছর বয়সী যে ছেলে সন্তান, সে খুব ক্ষিপ্ত হয়ে যায়, বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। ইমাম সাহেব দেখেই বলেন, সর্বনাশ, এ তো ভয়ঙ্কর এক পিশাচের খপ্পরে পড়েছে এই ছেলে। এ কিভাবে এই পিশাচের খপ্পরে পড়লো? এ তো যেনতন পিশাচ না, এ তো খুব ভয়ঙ্কর একটা পিশাচ, ও তো মারা যাবে খুব দ্রুত। তখন ওই বাচ্চার মা বাবা বলে, হ্যাঁ, আমার আরো 2 সন্তান এভাবে মারা গেছে। বলে যে, তোমার এই সন্তানরা স্বাভাবিক কোনো রোগে মারা যায়নি, তুমি সত্যি করে বলো তো, এমন কোনো ঘটনা কি নিকট সময়ের মধ্যে ঘটেছে এই ঘটনাটা অস্বাভাবিক ছিল? তখন উনি বলেন যে, হ্যাঁ, এরকম একটা ঘটনা, আমি তো এরকম একটা কলস পেয়েছিলাম, সেটা ভেঙেছিলাম, ওর মধ্যে আমি কয়েকটা পেরেক পেয়েছিলাম। এই পেরেক যেহেতু উনি খুব স্বাভাবিকভাবে জং পড়া পেরেক ছিল, তো সেটা উনি ফেলেও দিয়েছেন। তখন ওই ইমাম সাহেব বলেন যে, ওই যে কলসটা ছিল, ওই কলসের মধ্যে আজ থেকে 400 বছর আগে একটি খুবই পিশাচ প্রকৃতির এবং দুষ্টু প্রকৃতির জিনকে এক বুজুর্গ ব্যক্তি আটকান, এবং আটকানোর পর তাকে নদীতে ফেলে দেন। তুমি এত বছর পর কোনো না কোনো ভাবে ওই জিনিসটি পেয়ে গেছো, এবং ওই জিনিসটি যখন ভেঙে ফেলেছো, তখন ওটার ভেতর থেকে ওটা মুক্ত হয়ে গেছে। আর ওইটার স্বভাব হচ্ছে সবাইকে ক্ষতি করা, উপকারীকেও ক্ষতি করা আর স্বাভাবিক মানুষদেরকেও ক্ষতি করা। ওইটার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই বুজুর্গ ব্যক্তি ওই দুষ্টু জিনকে কয়েদ করে পানিতে ফেলে দিয়েছিলেন। এখন সেটাই মুক্ত হয়ে গেছে এবং তোমার মাধ্যমে সেটা মুক্ত হয়েছে। কিন্তু তোমার মাধ্যমে সেটা মুক্ত হয়েছে, সে দীর্ঘদিন ক্ষুধার্ত ছিল এবং এই ক্ষুধার্ত থাকার কারণে তোমার বাচ্চাদেরকে দিয়েই সে তার পিপাসা মিটিয়েছে। তোমার বাচ্চাদের রক্ত, ভেতর থেকে তোমার বাচ্চাদের রক্ত সব খেয়ে ফেলেছে। আর ওদের মধ্যে যে হিংস্রতা পরিলক্ষিত হতো, সেটা মূলত এই পিশাচেরই হিংস্রতা। এখন এই বাচ্চাকে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। তখন হুজুর ওই বাচ্চার উপর ওই পিশাচ জিনটাকে হাজির করেন এবং হাজির করে বলেন যে, এরা তোকে উপকার করলো, তোকে মুক্তি দিল, তারপরও এই পরিবারকে তুই ক্ষতি করলি। তখন ওই পিশাচ জিনটি বলে যে, হুজুর, তুমি তো জানতা আমার স্বভাব কেমন, তুমি তো তোমার সাথে থাকা জিনদের মাধ্যমে আমার সম্পর্কে জেনেই গেছো, সুতরাং আমাকে এসব কথা বলে লাভ হবে না। ওর এই বাচ্চাকেও নিয়ে যাব এবং ওর পরিবারকেও আমি শেষ করে দিব।
তখন হুজুর বলে যে বাচ্চা দুটোকে তো নিয়েছো, একে ছেড়ে দাও। তখন বলে যে না, একে যেহেতু ধরেছি ছাড়বো না। ঠিক আছে, তুমি যেহেতু বললা, আমি এই বাচ্চার মা বাবাকে ছেড়ে দিলাম, ওদেরকে কিছু বলবো না, কিন্তু এই বাচ্চাকে আমি নিয়ে যাবই, কেউ আটকাতে পারবে না। হুজুর অনেক চেষ্টা করেন, অনেক দোয়া দুরুদ পড়ে আটকানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই ওই পিশাচটাকে তিনি আটকাতে পারেন না। শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয় যে সকলের সামনে ওই সন্তান সে শরীর কচলাতে থাকে, মানে খিঁচুনি উঠে যায়, এবং একটা পর্যায়ে সে নিস্তেজ হয়ে যায়। সকলের সামনেই বাচ্চাটি মারা যায়। আসলে নিজের সন্তানের সামনে এরকম ছটফট করতে করতে মৃত্যু দেখা, এটা কি কোনো মা বাবা সইতে পারে? প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই না, এটা কেউ সইতে পারে না। স্বাভাবিকভাবে তারাও পারেনি, কিন্তু আল্লাহ এভাবেই চেয়েছিলেন যে তার মৃত্যু হয়তো বা এভাবেই হবে, এই জন্য তার মৃত্যু হয়। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলেন যে, বুজুর্গ ব্যক্তি না মানে ওই ইমাম সাহেব, তিনিও অনেক আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিলেন, তো বলেন যে তোমার ইচ্ছা তো পূর্ণ হয়েছে, এখন আর কাউকে কোনো ক্ষতি করো না, চলে যাও। তখন ওই জিনটি ওখান থেকে চলে যায়, কিন্তু সে কোনো প্রতিশ্রুতি দেয় না যে সে কারো ক্ষতি করবে না। ওই এলাকাতে একটি সমস্যা এরপর থেকে শুরু হলো। রাতের বেলা কেউ যদি মাছ ধরতে যেত নৌকা নিয়ে, অনেকেই দেখতো হঠাৎ করে সামনে একটি কালো মেঘ ভেসে আসছে। মেঘ তো আকাশে থাকার কথা, কিন্তু তা না, পানির কিছুটা উপরে ওই মেঘ ভেসে রয়েছে। ওই কালো মেঘের আরো একটি বৈশিষ্ট্য ছিল, ওই মেঘের মধ্যে বিজলি চমকাতো, কিন্তু সেটি কিন্তু আকাশে না, একদম নৌকার কাছাকাছি একখণ্ড মেঘ। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, রাতের বেলা আমরা নৌকায় বসে আছি বা হেঁটে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে কালো এক টুকরো মেঘ আমাদের সামনে ভেসে যাচ্ছে এবং তার মধ্যে বিজলি চমকাচ্ছে, ঠিক যেমন কালবৈশাখীর মেঘের মধ্যে আমরা বিজলি চমকাতে দেখি। তখন ওই মাঝিরা বা জেলেরা যারা নৌকায় থাকতো, তখন তারা ওটা দেখে খুব ভয় পেত, এবং ওই মেঘটি কাছাকাছি এসে হঠাৎ করে একটি ভয়ঙ্কর মানুষের মতো একটা মাথার আকৃতি ধারণ করত, এবং চেহারাটা মানুষের মতো দেখা গেলেও সেটা থাকতো খুবই ভয়ঙ্কর, এবং কাছে এসে হঠাৎ করে গর্জন করে উঠত। ওই দৃশ্য দেখার পর অনেকেই প্রচন্ড ভয় পেত, ভয় পেয়ে নাকি কেউ কেউ মারাও গিয়েছে, কেউ কেউ নৌকা থেকে ঝাঁপ দিত, কেউ কেউ ওখানে সেন্সলেস হয়ে যেত। এই ধরনের সমস্যা ওই মোহাম্মদপুরের আশেপাশে ঘটতে থাকলো। সকলের মুখে মুখে ছড়িয়ে পড়লো যে রাতের বেলা মাছ ধরতে গেলে হঠাৎ হঠাৎ নাকি এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। অনেকেই দোয়া দুরুদ পড়ে যেতে থাকলো। আস্তে আস্তে এই সমস্যা কমে গেল, এবং একটা সময় এগুলো আর দেখা গেল না। আসলে ওটাকে কেউ নতুন করে বন্দি করেছে কিনা, বা সে অন্য কোথাও গিয়ে উৎপাত শুরু করেছে কিনা, এই বিষয়টি আসলে আর জানা যায়নি। তবে এটা সত্য যে নিঃসন্দেহে ওইটি খুব ভয়ানক শক্তিশালী একটি পিশাচ প্রকৃতির জিন ছিল, এবং যেটি মানুষকে খুবই কষ্ট দিত, এবং যার কারণে কোনো এক বুজুর্গ ব্যক্তি তাকে 400 বছর ওর মধ্যে বন্দি করে রেখেছিল, এবং সেটি মুক্ত হয়ে যায়। এখনো কি সেটি মুক্ত অবস্থায় আছে, নাকি সে মারা গেছে? পিশাচটা এত অল্প সময় মারা যায় বলে মনে হয় না। আল্লাহ যদি তাকে মৃত্যুবরণ করায় তাহলে তো মারা গেছে, আর যদি জীবিত থাকে তাহলে নিশ্চয়ই সে আরো মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে, কিন্তু কোথায় আছে আমরা কেউ জানি না। প্রিয় লিসেনার্স, যেই ব্যক্তির পরিবারের সাথে ঘটনা ঘটেছে, উনি নাকি পরবর্তীতে ওই মোহাম্মদপুর ছেড়ে সদরঘাটের ওই দিকে চলে যান পরিবার সহ। ওখানে নাকি ওনার
পরে সন্তানাদি হয়েছিল, কিন্তু তারপরে কি হয়েছিল আর জানা যায় না। তবে এতটুকু জানা যায় উনি স্বাভাবিকভাবে জীবনযাপন করেছিলেন পরবর্তীতে। আর এই ঘটনা অল্প কিছু লোকের মুখে মুখে শোনা যায়, এবং যিনি আমাকে বলেছেন তার নাম হচ্ছে বেলাল আহমেদ। আর উনি এই ঘটনাটি বলার পর বলেছেন যে এটি আসলে মানে ভাঙা ভাঙা ঘটনা, মানে এটা একদম মানে খুব সুন্দর করে ফিনিশিং দেওয়ার মতো করে আসলে বলা যায় না, মানুষ জানে না, যেহেতু অনেক আগের ঘটনা মানুষ ভুলে গেছে। আর ঢাকা শহরে তো মানুষ আসলে এক জায়গা থেকে আরেক জায়গা সরে চলে যায়, কেউ অনেকেই স্থায়ী না সেখানে, যার কারণে এই ঘটনাটি মূলত অনেক পুরাতন কোনো মানুষের কিছুটা জানা থাকে, যার কারণে এটি অনেকেই আসলে ক্লিয়ারলি বলতে পারে না। তবে অসংখ্য ধন্যবাদ বেলাল আহমেদ ভাইকে, উনি এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তবে এই ঘটনাটি বলার সাথে সাথে আরও একটি বিষয় প্রিয় লিসেনার্স বলে দিতে চাই, সেটি হলো এই ঘটনাটি বলার পেছনে বা সিলেক্ট করার পেছনে আমার আরও একটি কারণ রয়েছে। কারণ হলো অনেক দিন আগে আমি রাজবাড়ী জেলার সূর্যনগর এবং বেলগাছি এই এরিয়ায়, মানে পাশাপাশি গ্রামেগুলো, তো এই জায়গার এমন একটি ঘটনা শেয়ার করেছিলাম, যেই ঘটনাতে এইরকম একটি পিশাচের উপস্থিতি ছিল। তো যেহেতু আমি ওই ঘটনার সাথে কিছুটা মিলাতে পেরেছিলাম, এই কারণে এই ঘটনাটি সিলেক্ট করে আপনাদেরকে আমি বললাম, এবং খুব তাড়াতাড়ি রিমেম্বারিং স্টোরিজে আমি ওই ঘটনাটি রেকর্ড করে আপনাদেরকে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন খান ফারাবি, ইটালির ভেনিস থেকে। তিনি লিখেছেন যে আমাদের চ্যানেল তিনি খুব ভালো মতো এবং পাগলের মতো ফলো করেন, এবং সব ঘটনাগুলো তিনি শুনে থাকেন। তিনি ইটালিতে রয়েছেন, এবং ইটালিতে বেশ কিছু সমস্যার মধ্যে উনি সহ আরও অনেকেই রয়েছেন। তিনি বলেছেন যে স্পেশালি ইউরোপ প্রবাসী যারা, তারা দীর্ঘদিন ধরে কাগজপত্রের বেড়াজালে তারা জর্জরিত হয়ে আছেন, এবং এই কারণে তারা কাজ পাওয়া থেকে শুরু করে নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যে তারা রয়েছেন। স্পেশালি ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অনেক জায়গাতেই বেশ কিছু ধরনের সমস্যা, স্পেশালি কাজ পাওয়া বা অন্যান্য বিভিন্ন ধরনের ব্যাপারগুলোতে আমাদের বাঙালি প্রবাসী ভাইয়েরা যারা উন্নত জীবনের আশায় পরিবারকে হাসি ফুটানোর জন্য তারা সেখানে গিয়েছিলেন, অনেক অসুবিধার মধ্যে আছেন, দোয়া চেয়েছেন আমাদের কাছে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আমাদের বাঙালি ভাইয়েরা, শুধু বাঙালি না, বিশ্বের যেই প্রান্ত থেকে মানুষেরা উন্নত জীবনের আশায় একটু ভালো থাকার জন্য ইউরোপে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে হেফাজত করুন, সবাইকে ভালো রাখুন। খান ফারাবি ভাই যে ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, এই ঘটনাটি ওনাদেরই বংশের একটি ঘটনা। আর ওনাদের দেশের বাড়ি, মানে খান ফারাবি ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী জেলার 10 নং আমিষাপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড বড়পাড়া গ্রামে। আর স্পেশালি উনি ওনাদের যে বাড়ি, যেখানে অরিজিনালি ঘটনাটি ঘটেছে, শুধু এই বাড়ির নামটি বলেননি, তাছাড়া তিনি লিখেছেন যে এই ঘটনাটি এলাকার সবাই জানেন। ঘটনাটির সময়কাল 2010 সাল, উনি তখন ক্লাস 8-এ পড়েন। ওনাদের গোষ্ঠীর বড় দাদার মেয়ে হচ্ছে লাখি, সম্পর্কে ফুপু হন, মানে লাখি ফুপু। ওই সময় তার বয়স ছিল 28-এর কাছাকাছি। ওনাদের দেশগ্রামের ম্যাক্সিমাম মেয়েদের 20 বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে হয়, কিন্তু লাকি ফুপুর ফ্যামিলির ও ওনার নিজের স্বেচ্ছায় উচ্চ ডিগ্রির পাওয়ার জন্য বিয়ে ডিলে করা হয়, এবং উনি লেখাপড়া চালিয়ে যান। আর লাকি ফুপুরা ফ্যামিলিগতভাবে অনেক
প্রভাবশালী এবং স্থানীয় রাজনৈতিক নেতার ফ্যামিলি হওয়ায় লাকি ফুপুর জন্য ওই রকম গ্রাজুয়েট একটি ছেলের অপেক্ষায় তার পরিবার ছিল। স্বাভাবিক, যেহেতু তিনিও উচ্চশিক্ষিত, আর একটা উচ্চশিক্ষিত ছেলের সাথেই তার বিয়ে হবে, এটাই মোটামুটি স্বাভাবিক সেন্সে সবাই আশা করে। এই কারণে ওনার বিয়েটা কিছুটা দেরি করা হয়। তো মূল যে ঘটনাটি, এই ঘটনাটি ঘটার 19 দিন আগে লাকি ফুপুর জন্য একজন কাঙ্ক্ষিত পাত্র ওনার ফ্যামিলি পেয়ে যান। আর ঘরোয়া পদ্ধতিতে স্বল্প মেহমান এবং বর এসে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু লাকি ফুপুকে উঠিয়ে নেওয়া হয়নি। কথা ছিল সামনের মাসে রমজানের পরে ধুমধাম করে আয়োজন করা হবে। তারপর তারা লাকি ফুপুকে জামাইয়ের বাড়িতে উঠিয়ে নেবেন। আর ওনাদের ওই এলাকায়, মানে আমাদের খান ফারাবি ভাইদের এলাকায়, ওই দেখা যাচ্ছে যে এইভাবে স্বল্প পরিসরে বিয়ে হয়, পরে সুযোগ বুঝে আবার বড় করে অনুষ্ঠান করে। শুধু ওনাদের এলাকা না, বাংলাদেশের অনেক জায়গাতেই এভাবে হয় আর কি। তো যাই হোক, বিয়ে হবার কিছুদিন পর থেকেই লাকি ফুপু অস্বাভাবিক আচরণ শুরু করে। খাওয়া দাওয়া করে না বললেই চলে, মন খারাপ করে বসে থাকে, বাসার ছাদে সন্ধ্যার পর একা একা হাঁটাহাঁটি করে আর কান্নাকাটি করে নিজে নিজে। কেন এমন করছে তাকে যখন জিজ্ঞেস করা হয়, সে কিছুই বলতে পারে না। মানে তার আচার আচরণ খুব অস্বাভাবিক। শুরুতে মনে করছিল হয়তোবা এই বিয়েতে তার সম্মতি ছিল না বা পাত্র পছন্দ হয়নি, এই কারণে হয়তোবা সে মন খারাপ, অথবা তার অন্য কোনো জায়গায় তার কোনো পছন্দ থাকতে পারে। কিন্তু ওনার আচার আচরণ, কথাবার্তা, কোনো বিষয়ই এই ধারণার সাথে একদমই যাচ্ছিল না, যার কারণে সবাই অস্বাভাবিক বিষয়টাই চিন্তা শুরু করে এবং সেই চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই লাকি ফুপু যেই বিল্ডিংয়ে থাকতেন, মানে ওনাদের বাসা যেই বিল্ডিংটা, ওইটার পশ্চিম পাশে পুরাতন শতবর্ষী একটি গাছ রয়েছে। নোয়াখালীর ভাষায় এই গাছটাকে জিরাইয়া গাছ বলে। খান ফারাবি ভাই বলেছেন যে এই জিরাইয়া গাছের শুদ্ধ নামটা তিনি জানেন না, এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই গাছটি অনেকটা বট গাছের মতো তিনি উল্লেখ করেছেন। গাছটির শাখা প্রশাখা যেভাবে বাসার ছাদে ছড়িয়ে আছে, ঠিক সেভাবেই তার পশ্চিম পাশে থাকা পুকুরও, মানে এটা পুকুর রয়েছে সেখানে, সেই পুকুরেও বেশ অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। আর বিয়ের 1 সপ্তাহ হয়ে গেছে, এর মধ্যে এই ব্যাপারটা সবার কাছে লক্ষণীয় হয়। আর উনি আর একটা কাজ করতেন, যখন ওনার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেল, উনি ওই গাছের পাতা একটা একটা করে ছিঁড়তেন। তো এইভাবে একটা পরিণত বয়স্ক একটা নারী যার বিয়ে হয়ে গেছে, সে একটি গাছের পাতা একটা একটা করে ছিঁড়বেন কোনো কারণ ছাড়া, কাঁচা পাতা, এটা কি অস্বাভাবিক নয়? অবশ্যই অস্বাভাবিক। তো যাই হোক, স্বাভাবিকভাবে একটা মেয়ের বিয়ে হলে মেয়েদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এমন অস্বাভাবিক অবস্থা দেখে ওই পরিবারের লোকজন পাশের গ্রামের একজন ভালো হুজুরের শরণাপন্ন হন। কিন্তু হুজুরের ট্রিটমেন্টে লাকি ফুপু কিছুটা স্বাভাবিক হলেও হুজুর বলে দেন, খুব খারাপ কিছু একটা ঘটে গেছে যেটা আমি বুঝতে পারছি না, আমি আপাতত ঝাড়ফুঁক করে দিলাম, এটা সাময়িক কাজে আসবে, তবে তোমরা এখন থেকে আরো 45 দিন খুব চোখে চোখে রাখবা, তাকে কখনোই একা একা কোথাও যেতে দিবা না, সাথে থাকবা। যাই হোক, ফুপুর হাস্যোজ্জ্বল ও আগের মতো আচরণে সবাই স্বাভাবিকভাবে নেয় ব্যাপারটা। তার মানে হচ্ছে ওই হুজুরের কাছ থেকে আসার পর তার আচার আচরণ অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের 19 দিনের মাথায় লাকি ফুপু বিকেল বেলায় এই খান ফারাবি ভাইদের বাড়িতে আসেন এবং চানাচুর মুড়ি খেতে আসেন। আর খান ফারাবি ভাইদের যে বয়স এবং ওনাদের ফুপুর, ওনাদের দেখা যাচ্ছে যে বড় ভাই বা আর যারা আছেন মোটামুটি বয়সের খুব বেশি
পার্থক্য বা তারতম্য ওনাদের যারা সিনিয়র তাদের সাথে ছিল না, এই জন্য দেখা যেত যে সবাই সবার বাড়িতে আসা যাওয়া করতো। তো প্রতিদিনের মতো রাতে ওনারা কয়েকজন রাতের খাবার খেয়ে শোয়ার প্রিপারেশন নিচ্ছিলেন। আর এই লাকি ফুপুর ভাই যেহেতু উনি একজন পলিটিশিয়ান ছিলেন, ওই রাত্রে ওনার ফিরতে দেরি হতো, মানে দেরি হচ্ছিল আর কি। এদিকে লাকি ফুপু ওনার ভাইয়ের জন্য খাবার টেবিলে খাবার রেডি করে অপেক্ষা করছেন। এখন বাড়ির অন্য সদস্যরা তো ততক্ষণে খেয়ে ফেলেছেন, লাকি ফুপুর বড় ভাই মানে উনি তখন আসেননি। এখন যেহেতু বাড়ির অন্য সদস্যরা খাবার খেয়ে ফেলেছেন, তো লাকি ফুপু চিন্তা করেন যে এই এটো প্লেট বাসনগুলো কলপারে ধুয়ে ফেলি, ভাই ততক্ষণে আসুক, কাজটা এগিয়ে রাখি। এই চিন্তা করে উনি ওই থালা বাসন কলপারে নিয়ে যান, কলে নিয়ে সেগুলো ধুয়ে পরিষ্কার করেন। তো উনি চিন্তা করেন যে যেহেতু বাইরে বের হয়েছি, সুতরাং ওয়াশরুম থেকে একবার ঘুরে আসি, ফ্রেশ হয়ে আসি। আর ওনার ওয়াশরুমটা বাসা থেকে সর্বোচ্চ 20 মিটার দূরে, আর এই 20 মিটার পথের মধ্যে ওই বিশাল গাছটিও পড়ে, সাথে তাদের বাড়ির পুকুরের ঘাটলাটাও পড়ে। আর দুর্ভাগ্যক্রমে ওই রাত ছিল অমাবস্যার রাত। উনি ওয়াশরুমের দিকে গিয়ে আর ফিরে আসছেন না। এদিকে 1 ঘন্টা হয়ে গেল, উনি আসছেন না। লাকি ফুপুর মা উনি ভাবছেন হয়তো বা কারো বাসায় গেছে, কিন্তু রাত 9টার সময় এত রাত্রে কার বাসায় যাবেন তিনি? সবাই তো ঘুমিয়ে গেছে, গ্রাম তো এত রাত পর্যন্ত নর্মালি কেউ জেগে থাকে না। তো ওইদিকে বাসার পেছনের দরজা খোলা, কলপারে থালা বাসন পড়ে আছে। তখন লাকি ফুপুর মা উনি আর স্বাভাবিক থাকতে পারেননি, কারণ মায়েরা কিন্তু সন্তানের বিপদ আপদ অনেক ক্ষেত্রেই আঁচ করতে পারেন। তিনি উচ্চ স্বরে কান্নাকাটি শুরু করেন। এর মাঝে পুরো এলাকার সব মানুষ চলে এসেছে। এদিকে লাকি ফুপুর বড় ভাই এসে পড়েছেন ততক্ষণে। চারদিকে লাইট মেরে খোঁজা হয়, কিন্তু ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এরই মাঝে এই খান ফারাবি ভাইদের একজন কাকা উনি এসে বলেন যে আমি তো ঘন্টাখানেক আগে পুকুরের ওই পাটটাতে টেটা দিয়ে মাছ ধরছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো পুকুরের অপর প্রান্তে, মানে এই লাকি ফুপুদের ঘাটলার দিকে হঠাৎ করে একটা শব্দ হলো। মনে হচ্ছিল কেউ গোসল করার সময় উপর থেকে পানিতে ঝাঁপ দিলে যেরকম শব্দ হয়, ঠিক তেমন শব্দ। সাথে সাথে উনি ওনার হাতের টর্চ লাইটটি সেদিকে ধরেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পানির উপর যদি কেউ ঝাঁপ দিয়ে পড়ে তখন কিন্তু পানিতে ঢেউ সৃষ্টি হয়। তখন সেই কাকা দেখেন যে পানি একদম স্বাভাবিক, পুকুরের পানি একদম মসৃণ হয়ে আছে, যেন ওখানে কিছুই হয়নি। তাহলে শব্দটা কিসের ছিল? যেহেতু উনি কিছুই দেখেননি, এই কারণে বিষয়টা তিনি সিরিয়াসলি নেননি। উনি ওনার মতো করে মাছ ধরছিলেন, কিন্তু ওনার এই ক্লু পাওয়ার কারণে সকলের মধ্যে একটি ধারণা হয়, তাহলে লাকি ফুপু কি পানির মধ্যে পড়ে গিয়েছে? কিন্তু উনি এত রাত্রে গোসল করতে যাবেন কেন? ওনার তো এত রাত্রে গোসল করতে যাওয়ার কথা নয়। যেহেতু ওই সময় বর্ষার সিজন ছিল, ওই পুকুরে পানির বেশিই ছিল। এখন আশপাশ থেকে লোকজন সবাই চলে আসে পানিতে ডুব দেওয়ার জন্য। যেহেতু ঘাটলার কাছাকাছি শব্দটি পাওয়া গিয়েছিল, সবাই কি করে ওই ঘাটলার কাছেই ডুব দিয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া যায় না, তখন ওই পরিবারেরই একজন সদস্য সম্পর্কে কাকা হন, তো উনি বলেন যে আচ্ছা আমরা আরেকটু সামনে গিয়ে, মানে যেখানে খুঁজছি এর থেকে আরো 10-15 হাত সামনে বা আরেকটু ভিতরে গিয়ে সবাই খুঁজি, ডুব দিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। এভাবে সবাই খুঁজতে থাকে। এর মধ্যে সেই কাকা হঠাৎ করে ডুব দিয়ে আবার ভেসে ওঠেন এবং চিৎকার করে বলেন এই জায়গায় কিছু একটা মনে হচ্ছে আছে। তখন অন্যরা সবাই সেখানে যান, সবাই মিলে ডুব দিয়ে
একটা দেহ উপরে তোলার চেষ্টা করেন, কিন্তু ওই দেহটার মাথা মাটির ভেতরে ঢুকেছিল, তাই উঠাতে খুব কষ্ট হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর দেহটা উঠানো হলো। সবাই নিশ্চিত হলো যে এটি লাকি ফুপুরই দেহ, কিন্তু ততক্ষণে তিনি বেঁচে নেই। অনেকে অনেকভাবে চেষ্টা করেন যে তাকে বাঁচানোর জন্য, পেটের মধ্যে পানি চলে গেছে সেই পানি বের করার জন্য, কিন্তু সকলে ব্যর্থ হন। কিন্তু সবাই একটি বিষয় দেখে আশ্চর্য হন, সেটি হলো ফুপুর পায়ে স্যান্ডেল ছিল, যে স্যান্ডেলটি উনি পরতেন সেটি পায়ে দিয়েই উনি ঘর থেকে বের হয়েছিলেন। ওনার হাতে টর্চ লাইট, যে টর্চ লাইটটি নিয়ে উনি ওয়াশরুমের দিকে গিয়েছিলেন, সেই টর্চ লাইটটি মুষ্টিবদ্ধ অবস্থায় রয়েছে। সবকিছু অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু তার গলায় গভীর দাগ রয়েছে, মনে হচ্ছে ধারালো নখের দাঁত। আর ওনার ডেড বডি পুকুরের ঘাটলা থেকে এতটা দূরে কিভাবে গেল? উনি কি সুইসাইড করেছেন, না কারো সাথে শত্রুতার কারণে কেউ নির্মমভাবে তাকে হত্যা করেছে? উনি তো সুইসাইড করার কথা নয়, এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে তিনি সুইসাইড করবেন। আর কেউ মারলেও এত দ্রুত সকলের চোখে ফাঁকি দিয়ে পানির এতটা নিচে কাদায় কিভাবে মাথা ঢুকিয়ে দিতে পারবে? এটা ইম্পসিবল, কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। এই পুরো ব্যাপারটা অস্বাভাবিক কিছুর ইঙ্গিত দিচ্ছিল। সারা গ্রামে শোকের ছায়া নেমে আসে। তিনি রাতে মারা গিয়েছিলেন, আর দুপুরের দিকে জানাজার পর ওনাকে দাফন করা হয়। আর সেই রাতেই এই লাকি ফুপুর মা, মানে খান ফারাবি ভাইয়ের দাদি, উনি একটি ভয়ানক স্বপ্ন দেখেন। উনি তো সারাদিন, বিশেষ করে আগের রাত থেকেই ওনার ঘুম নেই। উনি ওই রাত্রে যখন কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, কারণ শোকে উনি কাতর ছিলেন, ওনার ঘুম আসছিল না, কিন্তু তারপরও আগের রাত থেকে নির্ঘুম একটি দীর্ঘ সময় পার করার কারণে উনি একা একাই ঘুমিয়ে পড়েন। আর তখন কোনো একটি কালো অবয়ব তার স্বপ্নে আসে। স্বপ্নে এসে বলে যে, কি সন্তান হারানোর শোকে কাঁদছো? আমিও কিন্তু বেশ কিছুদিন তোমার মতোই কেঁদেছি, তোমার থেকে বেশিই কেঁদেছি, কারণ আমিও সন্তান হারিয়েছি। আর তোর সন্তানকে মেরে আমি আমার সন্তান হারানোর প্রতিশোধ নিলাম। এরপরে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি চিৎকার করে ওঠেন। সবাই চিৎকারের কারণ জিজ্ঞাসা করলে সবাইকে সবকিছু খুলে বলেন। পরদিন আবার সেই হুজুরের কাছে তারা যান। সেই হুজুর বলেন যে, আমি আপনাদেরকে বলেছিলাম তাকে 45 দিন চোখে চোখে রাখার জন্য, আপনারা এতটুকু সময় ধৈর্য ধরে তাকে চোখে চোখে রাখতে পারলেন না। আমি তো বেশি কিছু বলতে পারিনি, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিলাম যে এই সময়ের মধ্যেও একটা বিপদ হতে পারে, অস্বাভাবিক কিছু হতে পারে, এই জন্য পাহারা দিয়ে রাখতে বলেছিলাম। পরিবারের সদস্যরা বলেন যে তার আচার আচরণ স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে আমরা কিছুই বুঝতে পারিনি। তখন হুজুর বলেন যে এই সময়ের মধ্যে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। সেটি হলো, আপনার মেয়ে যে গাছটি রয়েছে আপনাদের বাড়ির পাশে, পুরাতন যে গাছটি, সেই গাছের কিছু পাতা কুড়িয়ে এনেছিল রান্না করার জন্য। আর ওই পাতার উপরে ওই গাছে থাকা একটা জিন পরিবারের একটা নবজাতক শিশু তার মা শুইয়ে রেখেছিল। কিন্তু শুইয়ে রেখে যখন ওই জিন মা সে যখন দূরে চলে গিয়েছে, এর মধ্যে আপনার মেয়ে ওই পাতাগুলো নিয়ে চলে আসে এবং সরাসরি জ্বলন্ত চুলার মধ্যে ওই পাতাগুলো ঢুকিয়ে দেয়। এতে করে জিনের ওই নবজাতক শিশু মারা যায়। এই কারণে লাকির মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল। তারা লাকিকে ছেড়ে দেয়নি, হত্যার বদলে হত্যা করে তারা প্রতিশোধ নিয়েছে। ওই জিনগুলো ওই গাছে বসবাস করলেও তারা কখনো কারো ক্ষতি করত না, কিন্তু তাদের পরিবারের একজন সদস্যের এইভাবে নির্মম মৃত্যুর পর তারা আর সহ্য করতে পারেনি। এই কারণে শুধু লাকির উপরই এই প্রতিশোধটি নিয়েছে।
তারা বলেছে তারা চাইলে ওই পরিবারের আরো অনেক সদস্যের উপর এর প্রতিশোধ নিতে পারত, কিন্তু পরিবারের অন্য সদস্যরা তো এই ঘটনার জন্য দায়ী নয়, এই জন্য শুধু লাকির উপরই প্রতিশোধ নিয়েছে। কিন্তু লাকি কি দেখেছে দিনের বেলা এই ধরনের একটি ঘটনা? এটা কি কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব যে পাতার উপর বা কোথাও কোনো জিনের শিশু শুয়ে আছে কিনা? এটি কিন্তু কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কিন্তু নিজের অজান্তেই উনি এই কাজটি করে ফেলেছিলেন, যার ফলে তারা এই শাস্তিটি দিয়েছে। ওই জিনকে হাজির করা হয় এবং হাজির হয়েও সে একই ঘটনাই সে বলে যে কি কারণে তাকে হত্যা করা হয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা দৈনন্দিন পথ চলায় এরকম অনেক ঘটনা আমরা ঘটিয়ে থাকি, কিন্তু স্বাভাবিক জীবনযাত্রায় এই ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য কখনো যে কোনো জিনের সন্তানকে আমরা হত্যা করে ফেলি বা ফেলেছি কিনা, এই ধরনের কিন্তু ঘটনা খুব একটা শোনা যায় না। কিন্তু আপনারা অনেক আগে যারা আলিফ লায়লা দেখেছেন, আলিফ লায়লার প্রথম দিকের যে পর্ব ছিল, আপনাদের কি মনে আছে যে এই আলিফ লায়লার প্রথম দিকের যে পর্ব ছিল, সেই পর্বে একজন সওদাগর তিনি খেজুর খেয়ে সেই খেজুরের বিচি সেটি একটি কুয়ার মধ্যে ফেলেন এবং কুয়ার মধ্যে ফেলার পর সেই কুয়া থেকে একটি জিন বের হয়ে আসে এবং বলে এই খেজুরের বিচির আঘাতে তার নবজাতক শিশু মারা গেছে, এই জন্য তাকেও মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। যাই হোক, সেটা অনেক বড় একটি গল্প, এটা ইউটিউবেও আছে, যেটা আপনারা দেখতে পারবেন। তো আমি যেটি বলার চেষ্টা করছি সেটি হলো যে এই ব্যাপারটি সম্পূর্ণ অস্বাভাবিক একটি ব্যাপার, কারণ এটি হওয়ার কথা নয়। কিন্তু তারপরও যদি হয়ে যায়, জিনেরা কিন্তু এভাবে খুব সহজে মানুষকে ক্ষমা করে দেয় না, যে মানুষের কোনো দোষ নেই, তারা সেটা বুঝতে চায় না। কারণ তাদের পরিবারের সদস্য হারানোর ফলে তাদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটায়। কিন্তু তারা বুঝতে পারে না যে মানুষেরও কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, আমরা তাদেরকে দেখতে পাই না। আর দেখতে না পাওয়ার কারণে এই ধরনের ঘটনা যদি ঘটেই যায়, তার জন্য মানুষ কিন্তু দায়ী নয়। লাকি ফুপুও দায়ী ছিল না, কিন্তু সম্পূর্ণ নিরপরাধ হয়েও তাকে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং ওনার মতো পরিণতি যেন আর কাউকে বরণ করতে না হয়, আমরা সেই দোয়াই করব। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ খান ফারাবি ভাই, আপনি বলেছেন ওই গাছ কেন্দ্রিক আরো কিছু ঘটনা আমাদেরকে উপহার দেবেন। আমরা অপেক্ষায় থাকবো আপনার ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ কাফি আহমেদ। ইতোপূর্বে ওনার আরো একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম। ওনার বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ছোট আমগাছি গ্রামে। আর ঘটনাটি ওনার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া। ঘটনাটির সময়কাল যখন ছিল এখন থেকে প্রায় 25 বছর আগে, আর যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে রফিক। ঘটনাটি যখন সূত্রপাত মোটামুটি হবে ভাব, ওই সময় আর কি ওনার বয়স ছিল 17 কি 18 বছর। ওই রফিক ভাই ছোটকাল থেকেই খুবই ডানপিটে স্বভাবের, সংসারে কোনো কাজ করে না বললেই চলে, সারাদিন শুধু ঘুরে বেড়ানো আর দুষ্টুমি করা। তার দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে প্রতিনিয়তই বাড়িতে নালিশ আসত, আর তার পরিবারের লোকজন সারাক্ষণ তাকে বকাঝকা করত। রফিক ভাইয়ের চাচা রফিক ভাইয়ের বাবাকে একটি পরামর্শ দিল, যেহেতু রফিকের সংসারে কোনো মন নেই, সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, যদিও ওর বয়স কম, তারপরেও বিয়ের বয়স তো হয়েছে, আর গ্রামে কিন্তু ছেলে এবং মেয়ের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হতো। এখন যদিও সেই প্রবণতাটা কমে গেছে, কিন্তু আগে কিন্তু
এরকমটা হর হামেশাই হতো, যেটাকে বাল্য বিবাহ বলতাম আর কি আমরা। যাই হোক, রফিক ভাইয়ের চাচা রফিক ভাইয়ের বাবাকে পরামর্শ দেন যে যদি তাকে একটি বিয়ে দেওয়া হয় তাহলে হয়তো বা সংসারে তার মনোযোগ ফিরে আসতে পারে। যে ভাবা সেই কাজ। আশেপাশের কয়েক গ্রামের পাত্রী দেখা শুরু হলো। তো এর মধ্যে একটি গ্রামের, ওই গ্রামটি আবার ওনাদের গ্রাম থেকে 3 থেকে 4 গ্রাম পরে, সেখানে একটি মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ঠিক হলো, বিয়েও হয়ে গেল। তো বিয়ের পর রফিক ভাইয়ের বড় ভাইয়ের যে পরিবার এবং রফিক ভাইয়ের মা বাবা সবাই একত্রে থাকতো। একান্নবর্তী পরিবার বলতে আমরা যেটা বুঝি। সমস্যা হলো যে বিয়ের পরেও রফিক ভাইয়ের আচার আচরণের কিন্তু কোনো পরিবর্তন ঘটল না। আগেও যেভাবে বাউন্ডুলে স্বভাবের ছিল এখনো ঠিক সেভাবেই রয়ে গেল। কোনো কাজ কাম তো করতোই না, সংসারে কোনো কন্ট্রিবিউশনও তার থাকতো না। দেখা যেত তার বড় ভাইয়ের উপরই পরিবার সামলানোর চাপটা পড়তো। এখন ছোট ভাই যখন আগে একা ছিল তখন একটা ভিন্ন ব্যাপার ছিল, এখন তার বউ এসেছে, এখন তারও তো একটা খরচ বেড়েছে। বারবার তাকে বলা হলেও সংসারে তার কোনোভাবেই মনোযোগ আসছিল না। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যদি একে আলাদা করে দেয়া যায় তাহলে হয়তো বা সংসারে মনোযোগ আসবে, কারণ এখন ভাইও উপার্জন করছে, বাবাও কিছু উপার্জন করছে, এই জন্য তার উপার্জনের কোনো চিন্তা ভাবনা নাই। আলাদা করে দিলে তাকে যদি কোনো হেল্প না করা যায় তাহলে কিন্তু জোয়াল যখন কাঁধে এসে পড়বে ঠিকই সে উপার্জনের জন্য দৌড়ঝাঁপ শুরু করবে। সত্যি তাই, তাকে আলাদা করে দেয়া হলো। এখন আলাদা করে দেওয়ার পর পরিবার থেকে যখন বলা হলো তোমাকে আর কোনো সহযোগিতা করা হবে না, তখন সত্যি তার উপর সংসারের গুরু দায়িত্ব এসে পড়ল। সে বিভিন্ন জায়গায় কাজ খোঁজা শুরু করলো, টুকটাক কাজ পেয়েও সে গেল, মোটামুটি চলছিল ভালোই। কিন্তু সমস্যা হলো যে উনি যতটুকু কাজ করত বা যে উপার্জন করত, ওই উপার্জনের টাকায় উনি যে বাজার করত সেই বাজার আসলে কোনোভাবেই মাসের 15 থেকে 18 তারিখ প্লাস হওয়ার কথা না। মানে বাকি দিনে আর বাজার থাকার কথা না, তাদের না খেয়ে থাকার কথা। কিন্তু দেখা যেত রফিক ভাইয়ের স্ত্রী সে কখনোই তাকে বাজারের কথা বলতো না, কখনোই বলতো না যে বাড়িতে বাজার নেই। তো রফিক ভাই চিন্তা করত যে বাজার করে আনলাম, যাক ভালোই তো, যদি বাজার শেষ না হয়, তার ওয়াইফ যদি না বলে যে বাজার লাগবে, তাহলে তারও তো প্রেশার কমে যায়। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল, কিন্তু ওনার মনের মধ্যে একটু খটকা লাগে, কি ব্যাপার, আমি বাজার আনি তো অল্প করে, পুরো মাস কিভাবে যায়। তো একবার উনি তার স্ত্রীকে বলল যে বাজার টাজার কিছু লাগবে। তখন তার স্ত্রী বলল না, বাজার এখনো কিছু আছে, আরো বেশ কিছুদিন যাবে। তো তখন উনি ওই সময়ের মতো চলে যান বাসা থেকে, কিন্তু রাতের বেলা ফিরে উনি যে চালের যে ডিব্বাটা আছে সেটা খুলে খুবই অবাক হন। উনি দেখেন মাসের শুরুতে চাল আনার পরে ওই চালের ডিব্বার যেই পর্যন্ত ভরা থাকতো আগে, ঠিক ওই অবস্থায় আছে। তাহলে মাসের প্রায় 20 দিন ওভার হয়ে গেল। এই যে তারা খাওয়া দাওয়া করলো, চাল তো ফুরিয়ে যাওয়ার কথা, কিন্তু চাল তো আগের মতোই অনেকটা রয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? ওই রাতের মতো তিনি কিছু বলেন না। উনি অবশ্য বেশ রাত করেই বাড়িতে ফিরতেন, আগাগোড়াই তার ওই রাত করে বাড়িতে ফেরার অভ্যাস ছিল, সেই অভ্যাসটাই বহাল ছিল, যদিও বা সংসারের কাজকাম উনি করা শুরু করেছিলেন। তো উনি পরের রাত্রে যখন বাড়িতে ফিরছিলেন, ঢুকছিলেন আর কি, তখন হঠাৎ করে মনে হলো যে তার স্ত্রী কারোর সাথে কথা বলছে। এখন উনি ভাবলেন যে কি ব্যাপার, আমার ওয়াইফের ঘরের ভেতর থেকে এত রাত্রে কথা আসে কোত্থেকে। তো উনি ঘরের
ভিতর ঢুকতে পেরেছিলেন, মানে ওনাদের যে ঘরটা ছিল সেই ঘরের মধ্যে মানে মেইন গেট দিয়ে সরাসরি ঢুকে যাওয়া যায়, আর ঘরের মেইন দরজার একটা অংশ আবার আটকানো থাকতো না সচরাচর আর কি। তো উনি ওদিক দিয়ে ঢোকার পরে দেখতে পান যে ওনার স্ত্রী গভীর ঘুমে মগ্ন, মানে এত গভীর ঘুম যে বোঝাই যাচ্ছে যে সে অনেকক্ষণ আগে ঘুমিয়েছে। তখন আবার উনি চিন্তা করলেন যে যাক একটু দেখে আসি তো, যে সকালবেলা যে চালের মানে গতকালকে যেই চালের অবস্থা দেখেছিলাম সারাদিনে কতটুকু ফুরালো। উনি আবার সেই চালের ডিব্বার কাছে যান এবং চালের ডিব্বা খুলে দেখেন যে না, গতকালকে ঠিক যতটুকু চাল দেখেছিল তার কাছে মনে হচ্ছে যে আজকেও একই পরিমাণ চাল রয়েছে। উনি শুরুর দিকে ভাবতেন ওনার শ্বশুর মাঝে মাঝে হয়তোবা আসে, হয়তোবা মেয়ের জন্য কিছু নিয়ে আসে, বাজারঘাট করে নিয়ে আসে, তাই হয়তোবা সংসার চলে যায়। কিন্তু তার শ্বশুর তো গত 1-1.5 মাস ধরে আসছে না, তাহলে তার এই যে চালের পরিমাণ হোক বা যাই হোক এগুলো ফুরাচ্ছে না কেন? প্রথম রাত্রে ওনার স্ত্রীর ঘর থেকে ওই আওয়াজের শব্দটা উনি মনের ভুল ভেবেছিলেন। তো পরের রাত্রে উনি আবার যখন বাড়িতে ফেরেন তখন একই ধরনের শব্দ উনি পান। শব্দ পাওয়ার পর উনি যে কাজটি করেন সেটি হচ্ছে যে ওনার স্ত্রীর ঘরে যে জানালা ছিল, ওই সময় গরমকাল ছিল, জানালার উপরের পার্ট, নিচের পার্ট ছিল কাঠের জানালার উপরের একটা পার্ট ছিল, তো উপরের পার্ট আবার খোলা ছিল। উনি কি করেন যে একটি ছোট্ট গাছ বেয়ে কিছুটা উপরে ওঠেন এবং দেখতে থাকেন যে তার স্ত্রীর ঘরের মধ্যে কথা বলে কে। উনি যেই ভয়ঙ্কর জিনিসটা দেখেন তা দেখে ওনার পিলে চমকে যায়। উনি দেখেন প্রকাণ্ড আকৃতির একটি কালো সাপ তার স্ত্রীর সাথে কথা বলছে এবং তার স্ত্রীও তার সাথে কথা বলছে। কি ভয়ানক একটি ব্যাপার! উনি ওইটা দেখে গাছ থেকে পড়ে যাওয়ার উপক্রম হন, কোনোভাবে নিজেকে সামলে নিয়ে গাছের নিচে নামেন এবং চিন্তা করছেন উনি ঘরে ঢুকবেন কি ঢুকবেন না। ওই রাত্রে আবার দরজা খুব ভালোভাবে বন্ধ ছিল, উনি দরজা নক করেন। দরজা নক করার পর খুলতে অনেক দেরি হয়। তো দরজা যখন খোলে তখন তার স্ত্রীর দিকে তিনি তাকিয়ে দেখেন তার স্ত্রীর চোখ জুড়ে মানে ঘুমের একটা ছোঁয়া, যে সে অনেকক্ষণ যে ঘুমিয়েছিল, অনেকক্ষণ ঘুমিয়ে থাকলে মানুষের চেহারা বা চোখে যে প্রভাবটা পড়ে ঠিক তেমনই। তো উনি এইবার তো খুব সন্দেহ করেন যে একটু আগে আমি যা দেখলাম আর এখন যা দেখছি তা তো মেলে না। তখন উনি তার স্ত্রীকে খুব ভালোভাবে জিজ্ঞেস করেন যে সত্যি করে বলো তো ঘটনা কি, বাজার কেন ফুরায় না? গত রাত্রে তোমার বাড়িতে মানে তোমার রুমে আমি শব্দ শুনলাম, পরে দেখি তুমি ঘুমাচ্ছ, আজকে আমি গাছে উঠেই ভয়ানক জিনিসটা দেখলাম, ঘটনাটা কি? তখন তার স্ত্রী আর কথা লুকায় না, সে বলে যে ছোটবেলা থেকেই একটি জিনের পরিবার তাকে খুব ভালোবাসে এবং বিয়ের পর এই যে বাজারঘাট বা টুকটাক জিনিসপত্রগুলো ওই জিনের পরিবার বা ওই জিনেরাই দিয়ে যায়। তো সাধারণত যেটা হয় যে মেয়েদের উপর যদি জিনের প্রভাব থাকে তার বিয়ে হতে দেয় না, অনেক সমস্যা সৃষ্টি করে, এই বিষয়টা এরকম না, বরং তারা তাকে সহযোগিতা করে। আর একটা মজার বিষয় হলো এই যে রফিক ভাই, যিনি এই রফিক ভাই উনি যখন কোনো কাজ করতেন রফিক ভাই নিজেও খেয়াল করেছিলেন যে ওই কাজে খুব সফলতা উনি পেতে থাকতেন, মানে বেশ ভালোই কামাই রোজগার হতো আর কি। তো শুরুর দিকে এটা কম ছিল, তবে আস্তে আস্তে এটা মানে ফুলে ফেপে ওঠার মতো অবস্থা, ওনার হাতেও বেশ টাকা পয়সা চলে আসে, কিন্তু বাজার করতো কম। তো যাই হোক, একদিন কি হয় যে ওনার এক বন্ধু, গ্রাম সম্পর্কের পরিচিত এক বন্ধু, তো সে তার কাছে কিছু টাকা ধার চায়। এখন রফিক ভাইয়ের কাছে মোটামুটি টাকা পয়সা ছিল ওই পরিমাণ টাকা ধার দেওয়ার মতো, তো টাকাটা বাড়িতে তার স্ত্রীর কাছে রাখা ছিল। তো এখন ওই বন্ধুকে বলেন যে তুমি সন্ধ্যার দিকে বাড়িতে এসো, আমি তোমার ভাবির কাছ থেকে টাকা নিয়ে তোমাকে ধার দিব।
তো উনি আবার ওই দিন বিকালের দিকে ফিরে এসেছেন বাড়িতে। আসার পরে তার স্ত্রীকে উনি বলেন যে অমুক লোক টাকা ধার চায়, তাকে দিতে হবে, কিন্তু তার স্ত্রী সাফ সাফ বলে দেয় যে ওই ব্যক্তিকে কোনো টাকা দেয়া যাবে না। তখন বউয়ের এই কথা তো উনি শুনতে চায় না, যে না আমি তো বলে দিছি, আমি কথা দিয়ে ফেলেছি, টাকা তো দিতেই হবে, কিন্তু তার স্ত্রী এটা রাজি হয় না। তখন তার সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে রফিক ভাই কি করে, তার স্ত্রীর গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দেয় এবং এরপরে উনি ঘর থেকে বেরিয়ে আসেন। হঠাৎ করে তার কাছে খবর আসে, মোটামুটি আধা ঘন্টা পরে, যে এই তোমার স্ত্রী তো গাছের সাথে গলায় দড়ি দিছে। উনি দৌড়ে বাড়িতে চলে আসেন এবং দেখেন সত্যি এই অবস্থা। ওখানকার যে মানুষজন ছিল তারা দ্রুত তাকে গাছ থেকে নামায়, দড়ি খুলে মাথায় তেল দেয়, হাত পা তেল দিয়ে ডলে গ্রামের মহিলারা, কিন্তু আসলে ততক্ষণে সে মারা গেছে। পুলিশ এসে লাশ নিয়ে যায়। ময়নাতদন্ত করার পর প্রমাণিত হয় এটি আত্মহত্যা। লাশ কবরও দিয়ে দেওয়া হয়, কিন্তু ওই যে রফিক ভাইয়ের যে শ্বশুর, সে আত্মহত্যায় প্ররোচনা দানকারী হিসাবে মামলা ঠুকে দেন এবং ওই মামলায় রফিক ভাইয়ের 10 বছরের সাজা হয়ে যায়। তো উনি জেলে চলে যান। আর ওই যে জিনের যে পরিবার ছিল, এই ধরনের ওই পরিবারের জিন পরিবার যে এসে তার সাথে কোনো সমস্যা সৃষ্টি করেছে, বিষয়টা এরকম নয়, বেশ স্বাভাবিক একদম। আর ওই বিষয়টি উনি কাউকে বলেন উনি। তো জেলে যাওয়ার পর ওনার সাথে নাকি জেলখানায় এক পীর সাহেবের পরিচয় হয়। ওই পীর সাহেব ছিলেন বগুড়া জেলার। একটা মিথ্যা খুনের মামলার কারণে পীর সাহেব জেলে এসেছেন, তার সাজা হয়েছে। তো জেলে থাকা অবস্থায় পীর সাহেবের সাথে রফিক ভাইয়ের বেশ ভাব হয়ে যায়। ওই পীর সাহেবের কাছ থেকে রফিক ভাই নামাজ, কোরআন শিক্ষা এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে থাকেন। পীর সাহেব তাকে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকও শিখিয়ে দেন। কোনো একদিন হঠাৎ করে পীর সাহেব জেলখানার সবার কাছে মাফ চেয়ে নিচ্ছেন, যে আমাকে সবাই মাফ করে দিবেন, কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন। তার এই আচরণে জেল কর্তৃপক্ষ থেকে শুরু করে নিয়ে যারা আসামিরা ছিল তারা সবাই অবাক হয়, কি ব্যাপার, এই লোকটি এভাবে মাপ চাচ্ছে কেন? অদ্ভুত ব্যাপার হলো, ওই দিন বিকেলে আসরের সালাত আদায় করার পর ওই পীর সাহেব স্বাভাবিকভাবে মারা যান। তখন সকলে অবাক হয় যে উনি সকালবেলা সবার কাছ থেকে মাফ চাইলো, দোয়া নিল, বিকালে মারা গেল। উনি কি জানতেন যে ওনার মৃত্যু হবে? কাফি আহমেদ ভাই উনি আমাদেরকে বলেছে এই পীর সাহেবের ঘটনা উনি পরে আর একদিন বলবেন। এখন আর পীর সাহেবের ঘটনা নিয়ে আমরা আগ বাড়াবো না, আমরা রফিক ভাইয়ের বিষয়টি নিয়ে আগাবো। তো রফিক ভাই প্রায় 4 বছর সাজা খাটেন। সাজা খাটার পর ওনার ভালো আচরণের কারণে উনি মুক্তি পেয়ে যান। উনি বের হয়ে এসে খুব শান্ত স্বভাবের হয়ে যান। 5 ওয়াক্ত সালাত আদায় করা, তাহাজ্জুদের নামাজ এবং একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে যেই যেই বিষয়গুলো করণীয় উনি সেভাবেই নিজের জীবনকে পরিচালনা করতে থাকেন। উনি রেগুলার তাহাজ্জুদের সালাত আদায় করতেন। এক ভোরবেলা উনি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য কলে অজু করতে গিয়েছেন। যখন অজু করতে গিয়েছেন তখনই উনি দেখেন যে ওনার পাশ দিয়ে সাদা কাপড় পরা এক মহিলা হেঁটে যাচ্ছে। রফিক ভাই ভাবে এটি তার চাচার বড় চাচার ওয়াইফ, তাকে বড় মা বলতেন উনি। তো মনে হয় রাতের বেলা বড় চাচার সাথে গন্ডগোল করে এই বড় মা বের হয়ে গেছে। তখন উনি বলেন, যো বড় মা, কই যাও এত রাত্রে? ওই মহিলাটি কোনো কথা শুনছে না। তখন রফিক ভাই চিন্তা করেন যে মনে হয় সে আসলেই খুব রাগ করেছে, যার কারণে সে আমার কথায় কোনো ধরনের কর্ণপাত করছে না। এখন এত রাত্রে উনি কোথায় যাচ্ছেন, তাকে তো রাগ ভাঙিয়ে ফিরিয়ে আনতে হবে। এই কারণে উনি অজু সম্পন্ন না করে
ওই মহিলার পিছনে হাঁটতে থাকেন এবং ডাকতে থাকতেন। এখন এই যে ডাকতে থাকেন, এই ডাক কিন্তু ওই মহিলা শুনলেও সে কিন্তু ভ্রুক্ষেপ করছে না। কি হয় যে ওই মহিলাটি রাস্তার পাশে হঠাৎ করে একটি কবরস্থানের দিকে নেমে যায়, ওই গ্রামের একটি কবরস্থান আর কি। তো রফিক ভাই ভাবছে যে কি ব্যাপার, আমি কি এদিকে নামবো না কি? এই মহিলাকে এত ডাকলাম, মানে বড় মা মনে করে, আমার কথার কোনো উত্তরই দিল না, ভ্রুক্ষেপই করলো না। তো নামবে কি নামবে না এই চিন্তা করতে করতে হঠাৎ করে সিদ্ধান্ত নেন না, উনি নামবেন না। আর তখন ওই যেই মহিলাটি, ওই মহিলাটি ওই পেছন দিকে ঘুরে, চেহারা দেখায় না, সে রাগী কণ্ঠে, কর্কশ কণ্ঠে বলতে থাকে, নামতি একবার নিচে, বুঝতে আজকে তোর কি অবস্থা করতাম আমি, ভাগ্যিস তুই নিচে নামিস নাই। এই কথা শোনার সাথে সাথে রফিক ভাই এক দৌড়ে উনি বাড়িতে চলে আসেন। উনি তখন কিন্তু ওনার মা বাবার সাথেই থাকতেন, যেহেতু ওনার স্ত্রী মারা গিয়েছিল। কিন্তু বাড়িতে ফিরে উনি কিন্তু কারো কাছে কিচ্ছু বলেননি যে ঘটনা ঘটেছে রাতের বেলা। তবে এতটুকু উনি বুঝতে পেরেছিলেন যে এটি আর যাই হোক স্বাভাবিক কোনো মানুষ না। এই কারণে সে কিন্তু তার বড় চাচি, মানে যাকে বড় মা বলতেন, তার কাছে জিজ্ঞেসও করতে যাননি যে রাতের বেলা তুমি বের হয়েছিলে কেন। উনি পীর সাহেবের কাছ থেকে যেই দোয়া দুরুদ শিখেছিলেন, ঝাড়ফুঁক শিখেছিলেন, উনি এই ধরনের ঝাড়ফুঁক কারো কারো উপর প্রয়োগ করতেন। আল্লাহর রহমতে কাজও হতো। এই জন্যে টুকটাক মানুষগুলো তার কাছে আসতো বিভিন্ন সমস্যা নিয়ে, এবং উনি ওনার সাধ্য অনুযায়ী কাজ করে দিতেন। এর মধ্যে কি হয়, পাশের গ্রামের এক লোক তার স্ত্রীর অসুস্থতার জন্য তাকে সাথে নিয়ে যান। তো সেখানে গিয়ে তিনি ঝাড়ফুঁক পানি পোড়া দিয়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। তো ওই গ্রামে যেতে কোনো সমস্যা হয়নি। ফেরার সময় রাত আনুমানিক তখন 9টা সাড়ে 9টা বাজে, খুব যে রাত তাও না। কিন্তু গ্রামের রাত তো বুঝতেই পারেন যে রাস্তায় লোকজন খুবই কম থাকে। তো উনি রাস্তাতে আসছেন, হঠাৎ করে উনি দেখেন সাদা কাপড় পরা একদল লোক একটি খাটিয়া কাঁধে করে একটি লাশ নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। জ্যোৎস্নার আলোতে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে। রবি ভাই খুবই অবাক হন যে কি রে, কে মারা গেল? কোনো মাইকিং হলো না, কিছু শুনলামও না। গ্রামে তো একজন মারা গেলে তার খোঁজ খবর তো আসে। সে মারা গেল, লাশে মানে লাশ কাফন পরানো হয়ে গেল, এখন হয়তো বা জানাজাও হয়ে গেছে, কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, তা আমি জানলামও না কে। তো উনি কি করে, একটু তাড়াতাড়ি হেঁটে যায়। হেঁটে গিয়ে ওই যারা খাটিয়া নিয়ে যাচ্ছিল কাঁধে করে, তাদের পেছন থেকে জিজ্ঞেস করে, এই ভাই কে মারা গেল? কেউ কোনো উত্তর দেয় না। তখন উনি কি করে যে একটু তাড়াতাড়ি হেঁটে ওই লোকগুলোর সামনে চলে যায়, যে তার কথার উত্তর দিচ্ছে না কেন। সামনে গিয়ে উনি অবাক হয়ে যান। কারণ হলো, যেই লোকগুলো ওই খাটিয়া কাঁধে নিয়ে যাচ্ছে তাদের চেহারাগুলো দেখতে অনেকটাই একই রকম। সবাই একরকম না, কিন্তু দেখতে অনেকটাই একই রকম, মানে একই ধরনের বেশভূষা, একই ধরনের চুলের স্টাইল, দাড়ি, গোঁফ, উচ্চতা সবই একই রকম। এই জন্য দেখতে সবাইকে একই রকম মনে হচ্ছে। তো উনি ওদের চেহারা দেখে বুঝতে পারেন যে এরা এই গ্রামের কেউ না, এবং এদেরকে উনি জীবনে কখনো দেখেন উনি এই গ্রামে। ওই লোকগুলো কোনো ধরনের কোনো কথার উত্তর না দিয়ে তারা হঠাৎ করে রাস্তার পাশ দিয়ে নেমে যায়, এবং ওই রাস্তার পাশে বড় একটি পুকুর ছিল। তারা ওই খাটিয়া নিয়ে পুকুরের উপরে চলে যায়, মানে পানির উপর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি ভয়ানক ভয় পান। উনি দৌড়ে বাড়িতে চলে আসেন। মানে বাড়ি থেকে কিন্তু ওই জায়গাটা খুব বেশি দূরেও ছিল না, মানে যেই জায়গাটাতে দেখা হয় রাস্তায়, সেখান থেকে ওনার বাড়ি কাছেই ছিল। ওই রাত্রে উনি কাউকে কিছু বলেন না, কিন্তু সকালবেলা উনি সকলকে বলেন যে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে। পরিবারের সদস্যরা বলে যে
ওই গ্রামে ওই যে মহিলার কাছে উনি গিয়েছিলেন আর কি ঝাড়ফুঁক করার জন্য, তখন ওই কথা ছিল যে ওই মহিলাকে টানা কয়েকদিন ঝাড়ফুঁক করতে হবে। তখন সকলে বলেন যে সন্ধ্যার দিকে ওইখানে আর ঝাড়ফুঁক করতে যেতে হবে না, যদি যাও তাহলে দিনের বেলা ঝাড়ফুঁক করে আসো। তখন উনি যে কাজটি করেন, দিনের বেলা অন্যান্য কোনো কাজ ছিল, এই কাজগুলো করতে করতে আসলে বেশ একটু বেলা হয়ে যাবে, উনি চিন্তা করেন দুপুরবেলা খাবার খেয়ে তারপর যাই। এখন ওই গ্রামে গিয়েছেন, সেখানে কোনো সমস্যা হয়নি। এখন সমস্যা হলো যে ফেরার পথে যে তাড়াতাড়ি ফিরবেন, তখন আরো কিছু লোকজন ডাক দেয় যে তাদেরও কিছু সমস্যা রয়েছে, এমন পরিচিত লোক, না গিয়েও আসলে উপায় নেই। তো উনি কি করেন, সেই বাড়িতেও যান, সেই বাড়িতেও গিয়ে সেখানে ট্রিটমেন্ট করেন। এখন একবারই সমস্যা শেষ করতে না করতে আর একবারই ডাক দেয়, সেখানেও যান। তো এইভাবে করতে করতে ওই রাত্রেও আসলে মানে রাত হয়ে যায়, ওই রাত্রেও তার বেশ দেরি হয়ে যায়। ইচ্ছা ছিল সন্ধ্যার আগে বাড়িতে ফেরত আসবেন, কিন্তু তার হয় না। এদিকে বাড়ির লোকজন কিন্তু চিন্তা করছে। উনি যখন ফিরছিলেন তখন রাত খুব বেশি রাত না, 8টা সাড়ে 8টা বাজে। উনি ফিরছিলেন, ওই একই রাস্তায় উনি দেখেন যে একটি বিশাল কালো সাপ শুয়ে আছে। তো উনি সাপ দেখে চিন্তা করেছেন যে নিশ্চয়ই এটি মানে স্বাভাবিক সাপই আর কি, আর অন্ধকারে তো সাপ কালোই দেখা যাবে, এটাই তো স্বাভাবিক। ওনার পায়ের কাছে একটি ডাল ছিল, ডালটি নিয়ে ওই সাপকে সজোরে মারে এক বাড়ি। তো এক বাড়িতে ওই লাঠিটা ভেঙে যায়। আর ওই সাপটি কি করে, সে জাস্ট খালি তার দিকে একটু ঘুরে তাকায়। সাপের চোখ দুটি বেশ জল জল করছিল বলে মনে হচ্ছে, সাপটা বেশ বড় ছিল। সাপটি আর কোনো ধরনের কোনো কিছু না করে খুব স্বাভাবিক গতিতে রাস্তার পাশে একটা ঝোপ ছিল, সেই ঝোপের দিকে নেমে যায়। তারপর রফিক ভাই স্বাভাবিকভাবে বাড়িতে চলে আসেন, আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ফেরত আসার পরে মানে রাস্তায় কোনো সমস্যা না হলেও উনি কিন্তু অসুস্থ হয়ে যান, শারীরিক সমস্যা দেখা দেয়, প্রচন্ড জ্বর আসে এবং বমি করতে থাকেন। অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে ওই রাত্রে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে যাওয়ার পর ওখানে যিনি ডাক্তার ছিলেন, তখন তিনি তাকে একটি ইনজেকশন দেন, বলে যে তার যে জ্বর হয়েছে এই জ্বরে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাকে একটা ইনজেকশন দেন, বলে যে কালকে আবার তাকে আরেকটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো হসপিটালে ভর্তি রাখার মতো আহামরি কোনো সমস্যা না, নিয়ে যান, কালকে নিয়ে আসবেন। তো তাকে নিয়ে আসে। নিয়ে আসার পর পরের দিন উনি ঘুমিয়ে আছেন, দিনের বেলাতেই উনি স্বপ্নে দেখেন ওই কালো সাপটিকে উনি দেখছেন স্বপ্নের মধ্যে, এবং ওই কালো সাপটি হঠাৎ করে একজন দরবেশের মতো আকার ধারণ করে এবং বলে যে আচ্ছা, তোকে কি আমি কোনো ক্ষতি করেছিলাম? তুই কেন আমার গায়ে আঘাত করলি? কোনো প্রয়োজন ছিল? তুই যেহেতু আমাকে আঘাত করেছিস, আমি তোকে শাস্তি দিয়েছি, কিন্তু তোকে আমি আর শাস্তি দিব না। কিন্তু তুই কিন্তু ভুলেও আর ইনজেকশন নিস না, ইনজেকশন নিলে কিন্তু তুই মারা যাবি। কারণ আমি তোর উপর যে প্রভাব বিস্তার করেছিলাম, এই প্রভাবের ফলে তোর শরীরে যে সমস্যা হয়েছে, এখন তুই ইনজেকশন নিলে তুই কিন্তু অবশ্যই মারা যাবি। খবরদার ভুলেও আর ইনজেকশন নিস না, তোর আর কোনো সমস্যা হবে না। আমি যেহেতু কষ্ট পেয়েছিলাম এই জন্য তোকে কষ্ট দিয়েছি, আর আমি কোনো খারাপ জিন না, সুতরাং তোর কোনো ভয় নেই। আর যতদিন জীবিত থাকবি মানুষের উপকার করার চেষ্টা করবি। আর যেহেতু তুই আমার একটা ক্ষতি করেছিলি, কষ্ট পেয়েছিলি, আমি নিজেও মনে কষ্ট পেয়েছি, তাই তুই কিছু দান সাদগা করে দিবি, তাহলে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। তো সত্যি উনি যখন ঘুম থেকে ওঠেন, এই স্বপ্ন দেখেন, দেখার পরে উনি দ্রুত কিছু দান সদকা করে দেন, এবং দান সদকা করার কিছু সময়ের মধ্যেই উনি আস্তে আস্তে সুস্থতা বোধ করতে থাকেন, এবং ওই রাত্রে উনি সুস্থ হয়ে যান। ওনার পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, ওই যে
কালো সাপটি, এই সাপটি কি আসলে ওনার স্ত্রীর সাথে যেই সাপটি ছিল সেটি কিনা, এই বিষয়টি আমি জানতে পারিনি, কারণ অনেক কিছুই রহস্যাবৃত রয়ে গেছে। কারণ তার স্ত্রী, তার সাথে জিনের সখ্য ভাব ছিল, কিন্তু তার স্ত্রী সুইসাইড করার পরেও ওই জিনগুলো রফিক ভাইয়ের কোনো ক্ষতি করেনি। কেন ক্ষতি করেনি? নিশ্চয়ই ওই জিনগুলো ভালো ছিল, এই কারণে রফিক ভাইয়ের কোনো ক্ষতি করেনি। যদিও রফিক ভাই তার স্ত্রীকে চর মেরেছিলেন, জিনরা তার কোনো ক্ষতি করেনি। যাই হোক, আসলে আমরা সবসময় যেভাবে শুনি যে জিনেরা কিছু থেকে কিছু হলেই ক্ষতি করে বসে, হ্যাঁ এটা সত্য যে সিংহভাগ ক্ষেত্রেই এই ঘটনাই ঘটে, কিন্তু সবসময় যেরকম হয় তা কিন্তু নয়। ব্যতিক্রম অনেক কিছু রয়ে গেছে আমাদের আশেপাশে। মানুষের মধ্যে যেমন ব্যতিক্রম মানুষ রয়েছে, ভালো মানুষ রয়েছে, হাজারে একজন পাওয়া যায় বা লাখে একজন পাওয়া যায় এমন মানুষ রয়েছে, ঠিক তেমনি জিনদের মধ্যেও কোটিতে একজন পাওয়া যাবে যারা অনেক ভালো। হয়তো এমন ভালো জিন পরিবারই রফিক ভাইয়ের ওয়াইফের সাথে ছিল, যার কারণে পরবর্তী রফিক ভাইয়ের তারা কোনো ক্ষতি করেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। অনেক ধন্যবাদ কাফি ভাই চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আমি আশা করব লিসেনারদের উদ্দেশ্যে আপনি আরো অনেক ঘটনা উপহার দেবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মিশকাত হুসাইন ভাই, আর ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি নামক গ্রামে। আর ঘটনাটি এই ঘুনি নামক গ্রামেই ঘটেছে। ঘটনাটি ঘটেছিল 2017 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, যখন শীতকালের একদম শেষ সময়। তখন কিন্তু শীত থাকে, স্পেশালি রাতের বেলা। ওনার বড় ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুর রহিম, সবাই তাকে রহিম বলেই ডাকতো, আর সে ছিল মূলত এই মিশকাত হোসেন ভাইয়ের চাচাতো ভাই। ওনারাও তাকে রহিম ভাই বলেই সম্বোধন করতেন। রহিম ভাই ছিল খুবই শান্ত এবং ভদ্র স্বভাবের একজন মানুষ। ঘুনি গ্রামের ঢোকার যে রাস্তা, ওই রাস্তা দিয়েই কিন্তু বের হতে হয়। আর ঘটনা যেদিন ঘটেছিল ওই দিনটা ছিল মঙ্গলবার। ওই দিন হঠাৎ করে রহিম ভাইয়ের বোন তাকে ফোন দিয়ে বলে যে তার ভাগ্নি, মানে তার বোনের মেয়ে, খুবই অসুস্থ এবং তার মামাকে বারবার দেখতে যাচ্ছে। তো এই কথা শোনার পর রহিম ভাইয়ের মন খুব ব্যাকুল হয়ে ওঠে তার ভাগ্নির জন্য। সে দ্রুত তার মা বাবাকে বলে। তখন রহিম ভাইয়ের মা বাবা তারা তার নাতনির জন্য কিছু পিঠা পায়েস রান্না করে রহিম ভাইকে দেয়, যেগুলো নিয়ে যাও বোনের বাসার জন্য, আর তোমার ভাগিনীকে এটা ভালো করে খাওয়াবা, সে যদি সুস্থ হয় এবং আস্তে আস্তে সুস্থ হয়ে গেলে এগুলো সে খাবে। তো যাই হোক, ওই ঘুনি গ্রামের যে রাস্তা, ওই রাস্তার মাঝামাঝি এক স্থানে ছিল একটা তেঁতুল গাছ। তো রহিম ভাই বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, তখন আনুমানিক সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল। মাগরিবের পর সে বাসা থেকে বের হয়েছিল। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ওই তেঁতুল গাছের নিচে এসে পৌঁছে, তখন সে তেঁতুল গাছের উপর থেকে হঠাৎ করে পিচ্ছিল টাইপের একটি পানি তার শরীরের উপর পড়ার অনুভূতি ফিল করে। সে তখন হঠাৎ করে কিছু বুঝতে পারে না। সে মনে করে হয়তোবা শীতকাল চলছে, তো গাছের পাতায় শিশির জমে তার নাকে মুখে এসে পড়েছে। কিন্তু যখন সে ওই পানি হাত দিয়ে মোছার চেষ্টা করে, তখন সে খুবই বিশ্রী একটা দুর্গন্ধ পায় ওই পানি থেকে। তখন সে চিন্তা করে, যদি শিশিরের পানি হতো তাহলে তো এমন দুর্গন্ধ হওয়ার কথা নয়। তো সে বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না।
সে হাঁটা শুরু করে। এছাড়া কিন্তু এই পুরো পথে তার সাথে কোনো ঘটনা ঘটেনি। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় পদ্মবিলা নামক একটি বাজারে। বাজারটি যশোর খুলনা মহাসড়কের ঘুনি এবং পদ্মবিলার মাঝামাঝি একটি জায়গায়। রাস্তার এপাশে ঘুনি, ওপাশে পদ্মবিলা, এমন একটি জায়গায় বাজার। মূলত ওই জায়গাতে যারা বসবাস করেন বা ওই এলাকার সাথে যারা পরিচিত, তারা অবশ্যই আমার বলা এই জায়গাগুলো সম্পর্কে আপনার অবগত আছেন, যদিও বা আমিও ওখানে সরাসরি যাইনি। তো ওই যে জায়গাটি, ওইখানেই মূলত ইজি বাইক, সিএনজি এগুলো থেকে মানুষ ওঠানামা করে। তো রহিম ভাই ওখানে দাঁড়িয়েছিল, ওখান থেকে তার বোনের বাসায় বেড়াতে যাবে যেহেতু, তো সে ভালোভাবেই বোনের বাসায় ওখান থেকে একটি গাড়িতে পৌঁছে যায়। তো ভাগ্নিকে সে দেখে, চিন্তা করে যে বোনের বাসায় আসছি, একদিন থেকেই যাই, তারপরে বাসায় যাব। তো সে পরের দিন বিকালের দিকে তার বোনের বাসা থেকে বের হয়। তো ওই যে পদ্মবিলার যে বাজারটা, ওখানে তার বন্ধুদের আগে থেকেই ফোনে বলে রেখেছিল ওখানে থাকার জন্য। তো বেশ ঘন্টাখানেক সেখানে আড্ডা দেয় এবং বন্ধু বান্ধবের এক জায়গা হলে যেটা হয় যে আপনার এই পেঁয়াজু, বেগুনি, সিঙ্গারা, এরকম কিছু ভাজা পোড়া আমরা যেরকম খাই আর কি, তো এরকম সেখানে যেগুলো ছিল এরকম খায়। এখন যেহেতু সে এইগুলো খেয়েছে, চিন্তা করে বাড়ির জন্য কিছুটা নিয়ে যায়। আর বোন তার মা বাবার জন্য, মানে রহিম ভাইয়ের মা বাবার জন্য কিছু মানে বানিয়ে দিতে পারেনি, কারণ হচ্ছে তার মেয়ে তো অসুস্থ। এই কারণে আসলে সে কোনো ধরনের কোনো খাবার বা অন্য কোনো কিছু আসলে দিয়ে দিতে পারেনি। যেহেতু খালি হাতে সে বাড়িতে যাবে, এই চিন্তা করে সে কিছু ভাজা পোড়া কিনে নিয়ে যায়। কিনে নিয়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে যখন আবার ওই তেঁতুল গাছের নিচে এসে পৌঁছায়, তখন কিন্তু তেমন আর গন্ধযুক্ত পানি তার নাকে মুখে এসে পড়েনি। কিন্তু সে খেয়াল করে তার পেছন পেছন কেউ একজন আসছে। সে পেছন দিকে তাকায়, তাকিয়ে দেখে একটা বিড়াল। তো বিড়াল এ আর আহামরি, এমন কি এরকম তো রাস্তাঘাটে কত বিড়ালই থাকে। সে আবার হাঁটা শুরু করে, আবার মনে হচ্ছে পেছনে কেউ হাঁটছে। এবার তাকিয়ে দেখে একটি কুকুর। সে চিন্তা করে, যাক, ওই কুকুরকে দেখে হয়তো বিড়ালটা পালিয়েছে। তো সে বিষয়টা স্বাভাবিকভাবে নেয়। সে আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে এবার হঠাৎ করে মনে হয়, কি ব্যাপার, এখনো পেছনে কে হাঁটে? তাকিয়ে দেখে যে এটা কি বিড়াল না কুকুর। বিড়াল থেকে একটু বড়, কুকুর থেকে একটু ছোট, এমন একটা অদ্ভুত প্রাণী মনে হচ্ছে তার পেছনে পেছনে হেঁটে আসছে। সেই প্রাণীটা দেখে ভয় পায়। কেন ভয় পায়? এই টাইপের প্রাণী সে আগে কখনো দেখেনি। সে বিষয়টা স্বাভাবিকভাবে তখন নিয়েছে এই ভেবে যে গ্রামের ঝোপঝাড়ে তো কত ধরনের জন্তু জানোয়ারই থাকে, আর রাতের বেলা কিন্তু অনেক পরিচিত প্রাণীকেও অপরিচিত মনে হতে পারে হঠাৎ করে দেখলে। তো উনি বিষয়টি কি, এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য একটি জায়গায় দাঁড়ান। তো দাঁড়ানোর পরে দেখেন ওই প্রাণীটি হেঁটে হেঁটে আসছে এবং হেঁটে হেঁটে যত কাছে আসছে, ওইটা থেকে কনভার্ট হয়ে সে একটি বিড়ালের আকৃতিতে চলে যাচ্ছে এবং ওই বিড়ালটি কাছে আসে। তো তখন রহিম ভাই মনে করছে সে ভুল দেখেছে, এটা আসলে বিড়ালই। তো বিড়াল যেহেতু তার কাছে এসেছে, বিড়ালকে দেখে তো ভয় পাওয়ার কিছু নেই। আর ওই বিড়ালটি কি করে, তার কাছে আসার পর তার হাতে যেই ভাজা পোড়ার যেই প্যাকেটটা ছিল, সেখানে এসে সে বারবার শুকাশুকি করছে, মানে সে শুকছে ওইটা। তো উনি চিন্তা করে যে বিড়ালটি হয়তোবা এখানে যেহেতু খাবার রয়েছে, সেই খাবারগুলো খেতে যাচ্ছে। এই পর্যন্ত বিষয়টি স্বাভাবিক ছিল, কিন্তু এই মুহূর্তে যে ঘটনাটি ঘটে, এটা প্রিয় লিসেনার্স নিশ্চয়ই আমরাও কেউ কল্পনাও করতে পারবো না। হঠাৎ করে ওই বিড়ালটি মানুষের মতো কথা বলে ওঠে। বিড়ালটি বলে ওঠে, কি রে, সব কি বাড়িতে নিয়ে যাবি?
আমাকে কিছু দিয়ে যা, আমি একটু খাই। যখনই এই বিড়াল মানুষের মতো কথা বলে উঠেছে, ওনার বুকের মধ্যে এত জোরে মানে ধরাস করে উঠেছে, সেটা আসলে ওনার হার্ট স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে এতটা ভয় পেয়েছেন উনি। উনি কি করেন, প্যাকেটটা হাত থেকে ফেলেন না, উনি ঝেড়ে দেন দৌড় বাড়ির দিকে। তো বাড়ির দিকে উনি দৌড়াচ্ছেন, এদিকে কি হচ্ছে, ওই বিড়ালটি ওনার পিছনে পিছনে দৌড়াচ্ছে। উনি মাঝে মাঝে পেছন দিকে তাকাচ্ছেন, দেখছেন যে ওই বিড়ালটি তার পেছনে পেছনে দৌড়ে আসছে। তো এক পর্যায়ে কি হয়, ওই বিড়ালটি দৌড়াতে দৌড়াতে তার পায়ের একদম কাছে চলে আসে। আর এই সুযোগে রহিম ভাই সে উল্টো একটি লাথি মারে ওই দৌড়ানো অবস্থাতেই। দৌড়ের গতি কিছুটা কমিয়ে দিয়ে একটা উল্টো লাথি মারে বিড়ালের। আর বিড়ালটি এক লাথি খেয়ে একটু দূরে গিয়ে একটু গোঙায় কিছুটা সময়। এদিকে কিন্তু রহিম ভাই আবার দৌড় শুরু করে। তিনি আবারও দেখেন যে ওই বিড়ালটি আবারও আসছে সাথে সাথে। তো উনি বাড়িতে চলে আসেন এভাবে দৌড়াতে দৌড়াতেই, আর আল্লাহর নাম নিচ্ছেন সমানে যে আল্লাহ, এইবারই হয়তো আমার জীবন শেষ। তো উনি যখন বাড়িতে চলে আসেন, চলে আসার পর বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে। উনি আসলে এতটা ভয় পেয়েছিলেন যে ওই অবস্থাতে উনি যে কি বলবেন না বলবেন, ওনার কথা বারবার জড়িয়ে যাচ্ছিল, উনি কিছুই বলতে পারছিলেন না। তো যাই হোক, ওনার মা বুঝতে পেরেছেন উনি কিছু একটা দেখে ভয় পেয়েছে। তার মা তাকে গোসল করিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দেয়। মধ্যরাতে হঠাৎ করে রহিম ভাই চিৎকার করে ওঠে। তার চিৎকারে তার মা তার ঘরে যায়, বলে কি হয়েছে? তখন রহিম ভাই বলে যে কিছু একটা জিনিস আমাকে মেরে ফেলতে চাইছে। তখন রহিম ভাইয়ের মা বলেন যে তুমি হয়তো বা দুঃস্বপ্ন দেখেছ, এই জন্য এরকমটা মনে হচ্ছে, ও কিছু না, ঘুমিয়ে পড়ো। তো উনি ঘুমিয়ে পড়েন। সকাল থেকে রহিম ভাইয়ের প্রচন্ড জ্বর, বিছানা ছেড়ে উঠতে পারছেন না। তো কোনো ধরনের ঝাড়ফুঁক ছাড়াই 3-4 দিনের মাথায় জ্বর এমনি এমনি ভালো হয়ে যায়, স্বাভাবিক জ্বরের মতোই। এরপরে চলে যায় বেশ কয়েক সপ্তাহ। আমাদের বাংলাদেশে কিন্তু শীতকালে ওয়াজ মাহফিলের একটি আয়োজন হয়ে থাকে। তো মার্চের প্রথম সপ্তাহের দিকে ওনাদের এলাকার কাছাকাছি একটা জায়গা, সেই জায়গার নাম হলো দেয়াপাড়া। এই দেয়াপাড়াতে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। আর উনি চিন্তা করেছিলেন যাই ওয়াজ মাহফিল শুনে আসি। তো তার এক বন্ধু, তার ইয়াসিন, এবং আর এক বন্ধু মিরাজুল, এই দুইজনকে তিনি খবর দেন যে এই 3 জন মিলে তারা একসাথে ওই দেয়াপাড়া ওয়াজ শুনতে যাবে। তো কথা ছিল যে সন্ধ্যার পরে বাসা থেকে বের হবে। ওদিকে যাওয়ার পথে কি হয় যে আব্দুর রহিম ভাই উনি ওই তার যে 2 বন্ধু ইয়াসিন এবং মিরাজুল, তাদেরকেও ডেকে নেন। সর্বশেষ হচ্ছে মিরাজুলকে ডেকে নেন। তো মিরাজুল বাসার থেকে বের হয়। বের হওয়ার পর কয়েক মিনিট হাঁটে, মানে 2-3 মিনিট হাঁটে আর কি। হাঁটার পরে হঠাৎ করে বলে যে আমার তো পেটে ব্যথা হচ্ছে, আমি একটু ওয়াশরুমে যাব, তোরা একটু দাঁড়া, আমি আসছি, আমাকে ফেলে যাস না কিন্তু। তো বলে ঠিক আছে তুই যা, আমরা ওয়েট করছি। তো তখন মিরাজুল এক দৌড় দেয় বাড়ির উদ্দেশ্যে। তো তারা দূর থেকে দেখে যে মিরাজুল বাড়িতে চলে গেছে। তো ওদিকে রহিম ভাই আর তার বন্ধু ইয়াসিন অপেক্ষা করছে। তো এর মধ্যে কি হয়, মিরাজুল চলে আসে। তো মিরাজুলের আশা দেখে খুব অবাক হয় যে কি রে, তুই না মাত্রই তোর বাড়িতে রাতের বেলা চাঁদের আলোতে ঢোকা দেখলাম, তুই দৌড় দিয়ে চলে গেলি, তো তুই ওয়াশরুমে গেলি কখন, আর এত দ্রুত ফিরে আসলি কখন? ফিরে আসতে তো তোর 2-3 মিনিট লাগবে, এতটুকু পথ। তখন বলে যে কোনো সমস্যা নেই, আমার যেই কাজের জন্য গিয়েছিলাম সেটা হয়ে গেছে, চল তাড়াতাড়ি চল, আমরা রওনা করি, দেরি হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আর ওনারা 2 জন কোনো কথা বলে না, তারা হাঁটা শুরু করে আর কি। তো যেতে যেতে একটি বিশাল বাঁশঝাড়ের নিচ দিয়ে ওনারা যাচ্ছিলেন।
ওই সময় কি হয়, ওই যে মিরাজুল সে কেন জানি তাদের পেছন পেছনে হাঁটছিল। ওদিকে রহিম ভাই এবং ইয়াসিন ভাই সামনে সামনে হাঁটছিল। ইয়াসিন ভাই আবার ধূমপান করতো, সে একটি সিগারেট খেতে খেতে হাঁটতেছিল। তো রহিম ভাই তার সাথে গল্প করতে করতে যাচ্ছিল। যখন বাঁশের মাঝামাঝি জায়গায় পৌঁছে গেল তখন হঠাৎ করে তারা খেয়াল করে মেরাজুল পেছনে নাই এবং বাঁশঝাড়ে কেমন জানি ঝড়ের মতো আওয়াজ হচ্ছে। এর মধ্যে উপর দিক থেকে আফসা একটা আওয়াজ আসছে, নাকি সুরে কেউ বলছে যে সেদিন তো আমাকে লাথি মেরেছিলি, আজকে কিন্তু তোকে ছাড়বো না, আর তোকে তো ছাড়বই না, তোর বন্ধু ইয়াসিনকেও আমি ছাড়বো না, যেহেতু তোর সাথে আসছে। এই কথা শোনার পর রহিম ভাই তার বন্ধু ইয়াসিন দুজনে দেয় এক ভৌ দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটা সময় খেয়াল করে তারা বাঁশঝাড়ের যেই জায়গা থেকে দৌড় শুরু করেছিল তারা ঘুরে ওই জায়গাতে এসেছে। আবার দৌড়াতে থাকে, আবার দৌড়ানোর পর দেখা যায় বেশ খানিকক্ষণ দৌড়ানোর পর যেখান থেকে দৌড় শুরু করেছিল তারা সেইখানে এসে পৌঁছেছে। মানে একটা গোলক ধাঁধার মধ্যে তারা পড়ে গিয়েছে। তারা তখন বুঝতে পারে যে আজকে আর নিস্তার নেই। ওদিকে মনে মনে মিরাজুলকেও গালিগালাজ করছে যে এই মিরাজুলটা কই গেল হঠাৎ করে আমাদেরকে এই বিপদে ফেলে। আর যখন বুঝতেই পারলো যে আর কোনো উপায় নেই তখন তারা জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকে। আর দোয়া দুরুদ পড়ছে, ওদিকে ওদের দোয়া দুরুদ শুনে ওই নাকি সুরের যে কথাগুলো আসছিল যেখান থেকে সেখানে অট্ট হাসি আসছে। মনে হচ্ছে দোয়া দুরুদ শুনে সে তামাশা করছে আর কি, এমন একটা অবস্থা। তো এর মধ্যে কি হয়, হঠাৎ করে দেখে তারা দূরে মাঝবয়সী একটা লোক, স্বাভাবিক আকৃতির একজন মানুষ হেঁটে আসছে। তো আসার পরে সে বলে যে কি ব্যাপার, তোমরা কারা? তখন ওই যে আর কি আব্দুর রহিম ভাই এবং ইয়াসিন এরা দেখে যে ওই লোকটাকে তারা কোথাও না কোথাও দেখেছে, মানে মোটামুটি মুখ চেনা আর কি। তখন বলে যে কাকা, আমি রহিম আর আমার বন্ধু ইয়াসিন। বলে তোমরা এত রাতে এই বাসারের ভিতরে কি করো? বলে যে আমরা তো একটু ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিলাম। ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিলাম, চলো আমি তো ওইদিকেই যাব, আমার বাড়িও তো ওইদিকে, চলো তোমাদেরকে এগিয়ে দিই। তো এদিকে কি হয় যে ওই লোকটি কিন্তু তাদের সাথে খুব একটা বেশি কথা বলছে না, খুব প্রয়োজন না হলে বা আব্দুর রহিম ভাই বা ইয়াসিন ভাই যদি ওনাকে কিছু জিজ্ঞেস না করেন কোনো কথা বলে না। তো ওনারা হাঁটতে হাঁটতে সে দেয়াপাড়া নামক জায়গায় চলে যায়, কিন্তু গিয়ে দেখে যে ওখানে ওয়াজ মাহফিল শেষ, রাত প্রায় 1:30 বাজে। ওদিকে এরা চিন্তা করে, মানে আব্দুর রহিম ভাই এবং ইয়াসিন ভাই ওরা চিন্তা করে কি ব্যাপার, রাত 1:30 বেজে গেল, আমরা কখন বের হইলাম? আমরা সন্ধ্যার পরে বের হইছি, রাত 1:30 বেজে গেছে। তাহলে ওই গোলক ধাঁধার মধ্যে পড়েছিলাম, ওর মধ্যেই মনে হয় দীর্ঘ সময় পার হয়ে গেছে। ওদিকে তারা মানে খেয়াল করেছিল যে তাদেরকে ওই ওয়াজ মাহফিল পর্যন্ত এগিয়ে দিয়ে ওই লোকটি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, স্বাভাবিকভাবেই চলে যায়। এখন সমস্যা হলো যে তারা দুজন যে ফিরবে, ফেরার রাস্তা কিন্তু একটাই, ওই বাঁশঝাড়ের ওদিক দিয়ে আসতে হবে। তখন ওদের বন্ধু ইয়াসিন বলে যে আজকে কিন্তু বাঁশঝাড় দিয়ে যাওয়াটা ঠিক হবে না, কারণ গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে। ওদিকে আব্দুর রহিম বলে যে আর তো যাওয়ার কোনো রাস্তা নাই, ওই দিক দিয়েই যেতে হবে, চল আল্লাহর নাম নিয়ে যাই, ইনশাল্লাহ কিছুই হবে না। তো সাহস করে তার ওই পথ দিয়ে আসতে থাকে এবং ওখানে সত্যি সত্যি আর কিছু হয় না, একদম স্বাভাবিক ছিল। তবে একটা থমথমে পরিবেশ ছিল এই বাসার মধ্যে, যেটা স্বাভাবিকভাবেই থাকে। তাদের কিছুটা ভয় লাগছিল যদিও, তারপর জোরে জোরে দোয়া দুরুদ পড়ছে, মানে একজন সূরা ইয়াসিন পড়ছে, কেউ আয়াতুল কুরসি পড়ছে, এই দুইজনের মধ্যে এইভাবে পড়তে পড়তে যাচ্ছে। সুতরাং তাদের সাথে কোনো সমস্যা হয়নি। তো এর মধ্যে কি হয় যে
তারা যখন বাসার কাছাকাছি চলে যায়, তখন কাছাকাছি চলে যাওয়ার পর তারা চিন্তা করে যে এই মিরাজুল যে আমাদের সাথে আসলো না কেন, যাই ওকে একটু ঝাড়ি মেরে আসি, কি একটা বিপদে পড়লাম আর বাসারের মধ্যে আমাদেরকে একা ফেলে পালালো। তখন মিরাজুলের কাছে গিয়ে ডাকাডাকি শুরু করছে। মিরাজুল তখন গভীর ঘুমে, তো মিরাজুল চোখ কসলাতে কসলাতে উঠে এসেই ওদেরকে ঝাড়ি মারা শুরু করছে। এই আমাকে একা ফেলে চলে গেলি কেন? আমি ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি তোরা কেউ নাই, আর তোদেরকে ফোনে আমি কল করে পাচ্ছিলাম না। কি একটা অদ্ভুত ব্যাপার, তোদের দুইজনেরই ফোন বন্ধ? বলে যে না, ফোন তো খোলা ছিল। কিন্তু মিরাজুল তাদেরকে ফোনে পাচ্ছিল না। এজন্য সে কয়েকবার ট্রাই করার পরে যখন দেখলো যে ফোনে পাচ্ছিল না, সে মনে করে যে ইচ্ছা করে আমাকে না নিয়ে ফোন বন্ধ করে ওরা দুজন একত্রে গিয়েছে। এজন্য মিরাজুল রাগ করে আবার বাসায় চলে আসে। তো যাই হোক, আব্দুর রহিম ভাই এবং ইয়াসিন ভাই একথা শুনে খুবই অবাক হয় যে মিরাজুল যাই নাই, তাহলে কে ছিল তার সাথে। তখন বুঝতে পারে যে এটা একটা মায়াজাল ছিল, মিরাজুলের সুরত ধরে তাদের সাথে কেউ এসেছিল। যাই হোক, এই পুরো ঘটনা বাড়িতে ফিরেই এই দুইজন তাদের পরিবারের সাথে শেয়ার করে। তারা তখন নিশ্চিত হয় যে তারা বিশাল একটা বিপদের হাত থেকে আল্লাহ তাআলা রহমতের রক্ষা পেয়েছে। পরের দিন এই দুইজনের পরিবার এই দুইজনকে নিয়ে একটা ভালো হুজুরের কাছে যায়। তো হুজুর সব কথা শোনার পরে ওনার সাথে থাকা জিনের কাছে বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করলে তখন ওনার সাথে থাকা জিন এসে জানায় যে গতকালকে বাসারে সত্যি তারা খুব একটা বড় বিপদে পড়েছিল। তারা যখন জোরে দোয়া দরুদ পড়ছিল তখন একজন ভালো জিন ওই পথ দিয়ে যাচ্ছিল। তখন ওই জিনটি সাহায্য করার জন্য এগিয়ে আসে। মূলত ওই জিনের উপস্থিতির কারণেই ওই দুষ্টু পিশাচ প্রকৃতির ওই জিনটি তাদের ক্ষতি করতে পারেনি এবং ওয়াজ মাহফিল পর্যন্ত তাদেরকে পৌঁছে দেয়। তো পৌঁছে দেওয়ার পরে স্বাভাবিকভাবে বিদায় না, যাতে করে ওরা বুঝতে না পারে যে এই লোকটি জিন ছিল। কিন্তু অদৃশ্যভাবে ওই জিনটি তাদের সাথেই ছিল, ফেরার সময়ও সাথে ছিল, যার কারণে ওই জিনের উপস্থিতি ওই পিশাচ জিনটি দেখেছিল, যার কারণে সে তাদেরকে আর ডিস্টার্ব করতে পারেনি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তারা ওই বিপদ থেকে বেঁচে গিয়েছিল। তবে হুজুর পরামর্শ দেন যে অহেতুক রাত বিরেতে হাঁটা চলা না করতে, কারণ ওই পিশাচ জিনটি আবারও ক্ষতি করতে পারে, বিশেষ করে আব্দুর রহিম ভাইকে। প্রিয় লিসেনার্স, একটি বিষয় কিন্তু আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি, সেটি হলো জিনেরা আসলেই এমন মায়াজাল সৃষ্টি করতে পারে যে আমরা একটা গোলক ধাঁধার মধ্যে থাকব। ওই গোলক ধাঁধা থেকে আমরা বের হতে পারবো না। আমরা যেখান থেকে আমাদের যাত্রা শুরু করব ঘুরে ঘুরে সেখানেই চলে আসব। তো এই ধরনের এক ধরনের জিন রয়েছে, এটাকে গয়লান জিন বলে, যারা এই ধরনের গোলক ধাঁধা সৃষ্টি করতে পারে। এ ধরনের সমস্যায় পড়লে সাথে সাথে যদি কেউ আজান দেয় তাহলে সেই সমস্যা থেকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সে সাথে সাথে নিষ্কৃতি পাবে। যাই হোক, আর একটা বিষয় হলো যে কখনো কোনো প্রাণীকে স্পেশালি রাতের বেলাতে আঘাত করতে নেই, এবং করলেই বিপদে পড়তে হয়। এ ধরনের ঘটনা আমরা হামেশাই বিভিন্ন সময় পাচ্ছি এবং আপনাদেরকে বলছিও। অসংখ্য ধন্যবাদ মেশকাত ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম তানজিদ আলামিন, যার বাড়ি যশোর জেলার অভয়নগরের পোড়াখালী গ্রামে। আর এই ঘটনাটি মূলত তার এক বন্ধুকে নিয়ে। তার বন্ধু খুব সাহসী প্রকৃতির একজন ছেলে এবং দেখতেও খুব সুন্দর এবং হ্যান্ডসাম।
আর তার বাড়ি হচ্ছে খুলনা জেলার শুভরাড়া গ্রামে। বর্তমানে তার বন্ধু ওনাদের যে মাদ্রাসা শ্রীধরপুর অভয়নগর যশোর ওইখানেই পড়ছে। আর পূর্বে যেই মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসাটি খুলনা জেলার ফুলতলা গ্রামে। মাদ্রাসাটির নামও তিনি উল্লেখ করেছেন, কিন্তু সঙ্গত কারণে নামটি বলতে নিষেধ করেছেন। আর তার বন্ধুর মূল নামটি আমাদেরকে বলেছেন, কিন্তু তার বন্ধুর মূল নামটি আমাদেরকে প্রকাশ করতে নিষেধ করেছেন। আমরা একটি ছদ্মনাম বলছি যে তার নাম বশির। তবে এতটুকু সত্য যে যেই মূল নামটি, সেই মূল নামটি শুরুটাও কিন্তু ব দিয়ে, এজন্য আমরা বশির ছদ্মনাম দিলাম। তো যে মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসায় এই বশিরের সাথে একটি ঘটনা ঘটে। এই ঘটনাটি যেহেতু ওই মাদ্রাসার একটা সুনামের ব্যাপার রয়েছে, সঙ্গত কারণে এই জন্যই নামটা আমরা গোপন রাখছি। তো মাদ্রাসার সামান্য একটি বর্ণনা না দিলেই নয়। মাদ্রাসাটি বড়ও না বা ছোটও না, মাঝারি আকারের। মাদ্রাসার খুব কাছাকাছি একটা পুকুর রয়েছে, পুকুরের পাশে একটি বাগান রয়েছে, আর বাগানের ভেতর দিয়ে পুকুরের গা ঘেঁষে একটি রাস্তা রয়েছে। রাস্তা দিয়ে খুব বেশি লোক চলাফেরা করে না, অল্প বিস্তর লোক চলাফেরা করে আর কি। ঘটনার দিন রাতে এশার নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে বশির। মাদ্রাসার নিয়ম হলো এশার নামাজের পর খাওয়া দাওয়া শেষ করার পর বাড়তি অল্প কিছু সময় থাকে, ওই অল্প সময়ে ছাত্ররা রুমের বাইরে এসে একটু হাঁটাহাঁটি করে। রাতের বেলা খাওয়ার পর নর্মালি আমরা একটু হাঁটাহাঁটি করি, এটা একটা সুন্নাহ আমল, এটি স্বাস্থ্যসম্মত সাইন্টিফিকভাবে। আর স্টুডেন্টরা হাঁটাহাঁটি করে এবং ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পরে এসে শুয়ে পড়ে। এটা ছিল দৈনন্দিন একটি রুটিন। তো ওই রাত্রে যখন বের হয়েছে তখন বশির একটু পুকুরের পাশে সেই রাস্তার দিকে যায় কোনো কারণে। তো রাস্তার পাশে হঠাৎ করে খেয়াল করে যে দূরে একটি কাঁঠাল গাছ রয়েছে, সেই কাঁঠাল গাছের ওখানে কেউ একজন বসে আছে। তো বশির চিন্তা করেছে যে তার কোনো ছাত্র ভাই ওইখানে গিয়ে বসে রয়েছে। সে কৌতূহলের বশবর্তী হয়ে ওই কাঁঠাল গাছের দিকে একটু একটু করে এগিয়ে যায়, কিন্তু এগিয়ে গিয়ে দেখে 15 কি 16 বছর বয়সী একটি সুন্দরী মেয়ে সেখানে বসে আছে। তো বশির খুব অবাক হয়, এবং অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ হলো এই জায়গাতে দিনের বেলায় লোকজন কম হাঁটাহাঁটি করে, সেখানে এত রাত্রে কোনো মেয়ের বসে থাকাটাই কি অস্বাভাবিক নয়? তো বশির মূলত আসলে ডিফারেন্ট কিছু ভাবে না। সে চিন্তা করে যে এই মেয়েটি আবার কে, কোত্থেকে আসলো, বাড়ি থেকে রাগারাগি করে আসছে কিনা, আবার এখানে সুইসাইড করে কিনা, মানে এরকম চিন্তা সে করেছে। অনেক সময় বাড়ি থেকে রাগারাগি করে এসে মেয়েরা গলায় দড়ি দিয়ে সুইসাইড করে না, সে চিন্তা করেছে যে এই কাঁঠাল গাছ আবার সুইসাইড করবে কিনা। তো এই সমস্ত জিনিস চিন্তা করে সে ওই মেয়েটির সামনে যায়, জিজ্ঞেস করে এই কে তুমি? তো মেয়েটি উত্তর দেয় আমার নাম ঝর্ণা। তখন বশির বলে তো তুমি এত রাত্রে এখানে কি করছো? তো মেয়েটি বলে আমি এমনি আসছি। বলে তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানে, একদম কাছাকাছি। কাছাকাছি কোন দিকে? তখন মেয়েটি হাত দিয়ে একটা পাশ দেখায়। তো বশির দেখে যে ওইদিকে কিছুই নাই, কোনো ঘর বাড়ি নাই, শুধু মাদ্রাসার অদূরের যে পুকুরটি রয়েছে সেই পুকুর। তো বশির অবাক হয়ে বলে যে কোথায় তোমার বাড়ি? তো মানে ওইদিকে কিভাবে হবে, ওইদিকে তো কিছুই নাই। কিন্তু মেয়েটি বলে ওখানেই আমার বাড়ি। বশিরের বুঝতে আর বাকি রইল না যে সে কি দেখছে এবং তার সামনে কি দাঁড়িয়ে আছে। সে ওখান থেকে ভো দৌড় দিয়ে মাদ্রাসায় চলে আসে, সোজা তার রুমে চলে আসে, কিন্তু কাউকে সে কিচ্ছু বলে না এই বিষয়টি। দ্বিতীয় দিন সে মনে মনে ভাবে আজ রাতে সে আবারও পুকুর পাড়ের ওই রাস্তায় যাবে কাঁঠাল গাছের কাছে।
শুরুতে আমরা বলেছি যে এই বশির ছিল সাহসী, সত্যি সেখানে যায়, গিয়ে দেখে কাঁঠাল গাছের নিচে সেই মেয়েটি বসে আছে, গতকালকে যেভাবে তাকে দেখেছিল। সে সাহস করে মেয়েটির সাথে কথা বলে। দুঃখের বিষয় হলো মেয়েটির সাথে অনেক কথাই সে বলেছিল, কিন্তু সব কথা কিন্তু এই যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন তার সাথে কিন্তু শেয়ার করেনি, মানে তানজিদ আলামিন ভাইকে সব কথা শেয়ার করেনি। যত যে টুকটাক যে সমস্ত কথাবার্তা বলেছিল সেগুলোই শুধু শেয়ার করেছে। তো ওই মেয়েটি বশিরকে বলে যে আমরা 5 বোন, আর আমরা হিন্দু, আর এই পুকুরেই আমরা বসবাস করি, আর আমি তোমাকে পছন্দ করি, আমি যখন তোমাকে ডাকবো তখনই তোমাকে আসতে হবে। বশির বলে না, এটা হয় না, তুমি তো জিন আর আমি মানুষ, তাছাড়া তুমি হিন্দু ধর্মাবলম্বী। মেয়েটি বলে আমি কিছুই জানি না, আমি যখন তোমাকে আসতে বলবো তখনই তোমাকে এখানে আসতেই হবে। মেয়েটি বশিরকে বলে তুমি এই কথা কাউকে বলতে পারবে না, যদি এখানে না আসো আর কাউকে বলো তাহলে কিন্তু আমি তোমার ক্ষতি করব। মেয়েটির সাথে বশিরের আরো অনেক কথা হয়। যাই হোক, তারপর বশির মাদ্রাসায় চলে আসে, কাউকে সে কিছুই বলে না, এমনকি হুজুরকেও না। এভাবে চলে যায় বেশ কিছুদিন। বশিরকে মেয়েটি ডাকতো আর সে পুকুর পাড়ে চলে যেত। বশিরকে যখন মেয়েটি ডাকতো তখন বশির ছাড়া আর কেউ কিন্তু ওই ডাকটি শুনতে পেত না। এক পর্যায়ে কথা বলতে বলতে এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে ভয় কি জিনিস তা বশির ভুলেই যায়। সে বুঝতো যে সে জিনের সাথে কথা বলছে, তার বিপদ হতে পারে, কিন্তু সে একদম স্বাভাবিকভাবে বিষয়টি নিয়েছিল। সে দিন নাই রাত নাই যখন তখন ওই কাঁঠাল গাছের কাছে চলে যেত, আর রাতের বেলা দীর্ঘ সময় বশিরকে পাওয়া যেত না। মাঝে মাঝে তাকে খুঁজতে হুজুর লোক পাঠাতো। কয়েক ঘন্টা পরে সে আবার মাদ্রাসায় চলে আসতো। একবার বশির কৌতূহল বসে মেয়েটির হাত ধরে দেখতে চাই যে জিনের শরীর কেমন। সে মেয়েটির হাতের যে কবজি যেটা সেখানে ধরে দেখে যে তার শরীরে কোনো হাড় নেই, মানে হাড়বিহীন, একদম নরম তুলতুলে। কিন্তু বশির কোনো ভয় পায় না, কারণ বশির মেয়েটিকে মানুষের মতোই মনে করত। একবার ওই মেয়েটি বশিরকে বলে আমাদের বাড়িতে পূজা হবে, তুমি আমাকে অল্প কিছু তুলসীর পাতা এনে দাও। তো বশির বলে আচ্ছা ঠিক আছে, এনে দেব। মাদ্রাসা থেকে 5 থেকে 10 মিনিট হাঁটলেই হলো এই বশিরের ভগ্নিপতির বাড়ি। তো বশির মনে করে যে আমার বোনের বাড়িতেই তো তুলসী গাছ আছে, সেখান থেকে তো এনে দেওয়া যাবে। তো যেই ভাবা সেই কাজ, বশির তার বোনের বাড়ির দিকেই রওনা হয়। রাস্তায় যখন সে হাঁটছিল তখন তার মনে হচ্ছিল পেছনে পেছনে কে যেন আসছে। সে পেছনে ফিরে দেখে ওই যে ঝর্ণা নামের সেই মেয়েটি। তো সে হাঁটতে থাকে। একসময় সে বোনের বাড়িতে পৌঁছে যায়। বশির দেখে যে মেয়েটি বাড়ির গেটের পাশেই দাঁড়িয়ে আছে। তো বশির মেয়েটিকে বলে তুমি অপেক্ষা করো, আমি আমার বোনকে ডাক দিই, তারপরে বোনের কাছ থেকে আমি তুলসী পাতা নিয়ে তোমাকে দিব। তো গেটের বাইরে থেকে বোনকে ডাকাডাকি করে, এটা কিন্তু দিনের বেলার ঘটনা। তো বোন বাইরে বের হয়ে আসে, বলে কিরে কেমন আছিস। তো এই কথা মানে বলছে, মানে গেট খুলেই মানে বলছে, এবং কেমন আছিস বলার সাথে সাথে এই বশিরের বোনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তোর একই অবস্থা, তোকে তো চেনাই যাচ্ছে না। চেনা যাচ্ছে না মানে তোর তো রক্ত মনে হচ্ছে মানে শরীরে নেই বললেই চলে, এরকম ফ্যাকাশে চেহারা, এরকম ভয়ানক অবস্থা হলো কেন তোর? মানে অন্যরকম মানে একটা অবস্থা, এবং তার হাব ভাব স্বাভাবিক না। তার বোন দেখে ভয় পায়, তার মানে ভাইকে দেখে। মাদ্রাসায় সে লেখাপড়া করছিল, আর মাদ্রাসার বাস্তবতা তো আমরা জানি যে দেখা যাচ্ছে যে মাদ্রাসায় স্টুডেন্টরা লেখাপড়া করে, স্পেশালি কওমি মাদ্রাসায় হোক, তো তাদের স্বাস্থ্য সচেতনতাটা কিন্তু মাদ্রাসাগুলোতে বেশ কম থাকে। শুধু মাদ্রাসা না,
যে কোনো স্কুলেই আমরা দেখতে পারি যে স্কুল কর্তৃপক্ষ বা মাদ্রাসা কর্তৃপক্ষ, আমরা যেটাই বলি না কেন, যে বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতা বা সে শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আসলে অতটা খেয়াল করে না। এই জন্যই হয়তো বা মাদ্রাসার কেউ বিষয়টি আসলে ওভাবে দেখেনি। তার বোন তাকে দেখার সাথে সাথে বুঝতে পেরেছে যে বশিরের অবস্থা স্বাভাবিক নয়। তখন বশির তাকে জিজ্ঞেস করে যে কিছু তুলসী পাতা দে। এমনিতেই তার এই অবস্থা, হঠাৎ করে সে তুলসীর পাতা চাওয়ার কারণে বশিরের বোনের মনে সন্দেহ হয়। এই তো তুলসী পাতা লাগবে কেন? বলে আছে আমার কাজ আছে, কাজে লাগবে। কি কাজ বল? তো এমন ভাবে তাকে মানে ছাই দিয়ে চেপে ধরে বাধ্য হয়ে বশির সব কথা তার বোনকে খুলে বলে দেয়। তখন তার বোন ভয় পেয়ে বলে, এখন তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। আমি তোর হুজুরকে ফোন করে বলে দিচ্ছি তুই আর যেতে পারবি না। তো বশির সেই রাতে ওখানেই থেকে যায়। পরদিন সকালে সে মাদ্রাসায় চলে আসে। রাতের বেলা কোনো ঘটনা ঘটে না। আর সমস্যা শুরু হয় কিন্তু ওই পরদিন থেকেই। ওই রাত্রে বশিরকে ওই মেয়েটি ডাকে। তো বশিরও সেখানে যায়, ওই কাঁঠাল গাছের ওখানে। যখন সে পুকুরের পাশে কাঁঠাল গাছের ওখানে যায়, তখন ওই মেয়েটি খুব রাগান্বিত দেখাচ্ছিল। সে বশিরকে তুই তুই করে বলা শুরু করে, বলে যে তোকে আমি বারণ করেছিলাম তুই কাউকে কিছু বলবি না, কিন্তু তুই তোর বোনকে বলে দিলি কেন? এই বলে সে বশিরকে প্রচন্ড জোরে এক ধাক্কা দেয়। বশির মাটিতে পড়ে যায়। সেখান থেকে সে উঠে মাদ্রাসার দিকে দৌড় দেয়। রুমে ঢুকতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায় সেখানে। আর এদিকে ওই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সময় ওই ফ্লোরের সাথে মাথায় আঘাত লেগে তার মাথাও কেটে গিয়েছিল। সাথে সাথে তাকে পাশের একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সে যদিও সুস্থ হয়ে ওঠে, তেমন কোনো সমস্যা তার হয়নি ওই আঘাতজনিত কারণে। এরপর আস্তে আস্তে সমস্ত বিষয় মানুষ জানতে শুরু করে। বশির মাদ্রাসায় আসে, তার হুজুর তাকে ঝাড়ফুঁক করে। এইভাবে কিছুদিন কেটে যায়। কয়েকদিন পর এক রাতে মেয়েটি আবার বশিরকে পুকুরের পাশে ডাকে। বশির পুকুরের পাশে যায়। সেখানে গিয়ে দেখে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। বশির মেয়েটির কাছে যখন যায়, তখন মেয়েটি বশিরকে প্রচন্ড জোরে এক লাথি দেয়। এই লাথি খেয়ে সে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে যখন সে উঠতে যায়, তখন সে কেউ নিচ থেকে তার পা টেনে ধরে এবং পা টেনে পুকুরের মাঝে টেনে নিয়ে যায়। উপরে আসতে গেলেই পা টেনে ধরে। তখন ছিল শীতকাল, পুকুরের পানিও ছিল খুব কম। একটা সময় দেখে যে পুকুরের পাশের রাস্তা দিয়ে কে যেন যাচ্ছে, বশির দেখছে। তো বশির তাকে ডাক দেয়। যে যাচ্ছিল সেও ওই মাদ্রাসার ছাত্র। আর ওই মাদ্রাসার ছাত্র ওই রাতের বেলা ওই পুকুরের মধ্যে কারো ধস্তাধস্তি দেখে সে মনে করছে এটা একটা ভূত জাতীয় কিছু, জিন ভূত হবে। সে আরো ঝেড়ে দেয় দৌড়। ওদিকে তার দৌড় দেখে বশির বলতে থাকে, এই আমি বশির, আমাকে বাঁচা। ওদিকে সে তো দৌড় দিয়েছে। সে দৌড় দিয়ে মাদ্রাসায় গিয়ে বলে যে আমি তো এখন ভূত দেখলাম, বশিরের রূপে কেউ আমাকে ডাকছে। এই কথা বলার সাথে সাথে মাদ্রাসার স্টুডেন্টরা বলে, বশির তো এখন নাই এখানে, তুই তো বশিরকেই দেখছিস, চল তাড়াতাড়ি চল। সাথে সাথে হুজুরকে বলে, হুজুরও সাথে যায়। গিয়ে দেখে যে বশিরকে ওই কোম্পানিতেই কেউ একটা অদৃশ্য কারোর সাথে সে ধস্তাধস্তি করছে। দ্রুত সেখানে তারা ওখানে গিয়ে ওই পানির মধ্যে নেমে তাকে উদ্ধার করে। মূলত বশিরের বন্ধুর নাম ছিল সিরাজুল। সে হলো বশিরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো সেই মূলত খুব চিল্লাপাল্লা করে অন্য ছাত্রদেরকে ম্যানেজ করে হুজুরদেরকে ডেকে ওইখানে নিয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, বশিরকে সেখান থেকে উদ্ধার করা হয়। যখন উদ্ধার করা হয়, তখন ওর কোনো সেন্স ছিল না। আর প্রচন্ড শীত ছিল ওই সময়। শীতের মধ্যে পানির মধ্যে দীর্ঘ সময় সে পড়েছিল। তাকে দ্রুত পরিষ্কার করে কাপড় পাল্টে দেওয়া হয়, ঝাড়ফুঁকও করা হয়। এরপরে